গল্প চক্ষে আমার তৃষ্ণা। লেখনীতে ইয়ানুর আক্তার ইনা। সূচনা পর্ব। ৮ মাসের অন্তঃসত্ত্বা রাজিয়া তার ৬ বছরের পুতুল মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে ভাইয়ের ভিটায়। গায়ে তার কালচে মারের দাগ। বাবার অমত থাকা সত্ত্বেও ভালোবাসার টানে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। বাবা মানতে পারেনি। একমাই মেয়ে এমন কাজে মনে খুব আঘাত পান এবং অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুর আগে বিয়েটা সম্পূর্ণ অস্বীকার করে ত্যায্য করে যান মেয়েকে। বিয়ে কয়েক মাস ঘুরতে না ঘুরতেই জামাই জুয়ারি নেশাখোর জানতে পারে রাজিয়া। তবুও ভালোবেসে ফিরাতে চায় মুস্তফা সরোয়ারকে। কিন্তু সে ভালো পথে ফিরেনি। উল্টো বউয়ের বাপের বাড়ি থেকে যতটুকু গহনা পেয়েছিল সে সব গহনা জুয়ায় গোহারা হেরেছে। আর বেশ কয়েকদিন ধরে বাপের বাড়ি থেকে 50,000 টাকা চাইতে বলে মানসিক চাপ সৃষ্টি করে। রাজিয়া বাপের বাড়ি একখানা করি আনতে পারবে না। মোস্তফা সরোয়ার মুখের ওপর সরাসরি না করে দেয়, যার স্বরূপ তার শরীরে এমন বিবস্ত্র দাগ। ছোট পুতুলের সামনে যখন তার বাবা মায়ের ওপর অমানবিক নির্যাতন চালায়, তখন ছোট পুতুল ভয়ে কাঁপতে থাকে। লুকিয়ে থাকে খাটের তলায় কিংবা ঘরের এক কোণে। মায়ের গায়ে রের দাগের সাক্ষীও সে নিজেও বেশ কয়েকবার হয়েছে। সে মুখে বলতে পারেনি, আমার মাকে মেরো না বাবা, কারণ সে ছোট ভীতু প্রাণী। সে শুনতে পারে, কিন্তু মুখে বলতে পারে না। সে বাক প্রতিবন্ধী। চোখে দেখতে পায় এবং শুনতে পায়, কিন্তু বলতে পারে না। আজ যখন বাবা মাকে মেরে গলা ধাক্কা দিয়ে বের করে দিল, তখন সে নিশ্চুপ মূর্তি। চোখ দুটো ছলছল করে উঠে। মায়ের শাড়ির কোনা খামচে ধরে টেনে বাহিরে চলে আসার পথেই বাপের বিটায় একদলা থুথু ফেলে পুতুল। আর জীবনেও আসবে না সরোয়ার পরিবারের কাছে। পুতুলের ব্যবহার দেখে সরোয়ারে মা নাসিমা বানু তেলে বেগুনের মতো জ্বলে উঠে। দৌড়ে আসে ছেলের কাছে বউ আর নাতির নামে বিষ ঢালতে। দেখছিস বাজান, কত বড় বেয়াদব ছেমরি। দে দে আর 2 খান লাগা ওর গালে। মা যেমন লান, তার ঘরেও হয়েছে লানের লাথি মাইরা বাহির কর বা তন্দির বাচ্চারে। আমি তোরে আবার বিয়া করামু বাজান। সুন্দর লাহান পরি আনমু, সাথে মোটা অঙ্কের যৌতুকের টাকা আরো ঘরের জিনিস আইব। তুই যদি এই প্রেমের বিয়া না করতিস, তাহলে আজ তোর কপাল সোনার কপাল থাকতো। পায়ের ওপর পা তুলে তুই রাজ করতিস। এখন বুঝো কেমন লাগে তার ওপর মাইয়া হওয়াছে মাগিতে। তোর রক্ত চুইসা খাউনের লাইগা। দেখ পেটের টাও আবার মাইয়া হইব। এইটার মতো বোবা ল্যাংমুরা কুড়া হইব। এই মাইয়া জীবনে বিয়া দিতে পারতি না। ক্যাডা করবে অরে বিয়া? বোবা মাইয়া কে নিব ঘাড়ে? তাই কইতাছি বিদায় কর। এগুলোরারে জলতি বাহির কর। আমি তোরে আবার বিয়া দিমু বাপ। আম্মা আপনি এসব কি বলেন? আল্লাহ, রদওয়াই লাগে আপনি চুপ করেন। আপনার কারণে আমি সরোয়ার পরিবারের শত লাঞ্ছনা কুঞ্জনা সহ্যে করে পড়েছিলাম। স্বামীর সাথে সংসার করব বলে বাপের বাড়ি ছেড়ে আপনার ছেলে হাত ধরে পালিয়ে আসছি। এখন আপনি বলছেন বের করে দিতে। বের হয়ে কোথায় যাব আম্মা? আমার যে আর যাওয়ার জায়গায় নাই। বাপ, ভাইয়ের মুখে চুলকালি মাইখা হাত ধরেছিলাম তার। আর কথায় কথায় আমার মেয়েকে গালাগালি দেওয়া বন্ধ করুন। আমাকে যা বলার বলুন। আমার মেয়েকে এর মধ্যে কেন টানছেন? মেয়েরা বাবাদের ঘাড়ে বোঝা হয় না আম্মা। বারবার কেন ভুলে যান আপনারা? ওর শরীরে কিন্তু আপনাদের রক্ত বইছে। সে সরোয়ার বংশের মেয়ে। মেয়েকে মানুষ মতো মানুষ করলে সে এই বংশের আলো বাতি হবে। তাকে নোংরা কথা বলে তার মন মানসিকতা নষ্ট করবে না। আর গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা নির্ধারণ করেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি খুশি হলে কন্যা সন্তান দান করেন। কিন্তু আপনাদের কন্যা সন্তান নিয়ে হায় হুদাসের শেষ নেই। কেন আম্মা, মেয়েরা কি মানুষ নয়? তাদের নিচু চোখে কেন দেখেন? যেখানে আপনি নিজেও একজন মেয়ে। আমরা মেয়েরা মেয়েদের শ্যাও হয়ে দাঁড়ায়। আপনার মতো কিছু শাশুড়ি কারণে আজ মেয়েরা পরের বাড়িতে সুখে নেই। আপনি মেয়ে জাতির কলঙ্ক। হায় হায়, আমার ঘরে কালনাগিনী আসছে। এই কালনাগিনী আমার সব শেষ করে দিবে। আমার ছেলের সামনে ছেলের বউ আমারে অপমান করছে। আর ছেলে দাঁড়ায় দাঁড়ায় সব দেখতাছে। আমার এখন নদীতে ডুইবা মরা উচিত। ছেলে বউ পাগল হয়ে গেছে। এখন আর মায়ের দরকার কি? আজ এর একটা বিহিত হন লাগবো।
এর বিহিত না করলে কিন্তু গলায় ভরা কলসি লাগিয়ে নদীতে ঝাঁপ দিমু আমি। মায়ের উস্কানিমূলক কথায় রেগে চিৎকার করে লাকড়ি কাটারি ঘর থেকে লাকড়ি নিয়ে মারতে আসে। মায়ের সামনেই বউয়ের গায়ে হাত তুলে। রাজিয়া ব্যথা সহ্য করতে না পেরে মোস্তফার পায়ে ওপর পড়ে। কিন্তু মোস্তফা থামেনি। উল্টো বলল, আজকেই তোরে তালাক দিমু। তুই আমার সামনে আমার মায়ের এ কথা শুনাস। 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলেই মোস্তফা বাসা থেকে বের হয়ে যায়। মোস্তফা মুখে তালাক দিতেই রাজিয়া আল্লাহ গো বলে ওখানেই বেহুশ হয়ে যায়। আর নাসিমা ছেলের কাজে আড়ালেই মুচকি হাসে। চোখে মুখে পানি পেতেই চোখ খুলে রাজিয়া। পুতুল কাঁদছে। মামা বলে হাত বুলিয়ে ডাকার আকুতি তার চোখে। শরীরের শক্তি নেই। ব্যথা শরীরের মেয়েকে বুকে টেনে শান্ত করতে লাগলো। মা, মেয়ে চোখের পানি ছেড়ে দিল তাদের জীবনের পরিহাস দেখে। সকাল গড়িয়ে দুপুর হতে চল কতক্ষণ বেহুশ পড়ে ছিল রাজিয়া জানা নেই। তবে জোহর আজান পড়তেই মাথায় কাপড় টানে, মুখে বুলি আওড়ায়। এতক্ষণ বেহুশ হয়ে পড়ে আছি মাটিতে। আর আম্মা সেটা দেখেও আমাকে আর আমার মেয়েকে একটু ঘরে নিল না। আম্মা এত নিষ্ঠুর কেন? তাদের মনে কি কোনো দয়া মায়া নাই? যৌতুকের টাকাই কি তাদের কাছে সব? কিছু সময় চুপচাপ থাকার পর আস্তে আস্তে উঠে দাঁড়ায়। নিজের গায়ের কাপড়টা গায়ে ভালোভাবে জড়িয়ে মেয়ের এক হাত ধরে বলল, চল পুতুল। ছোট্ট পুতুল মায়ের কথায় ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। মেয়ের চোখের ভাষা বুঝতে পেরে একটু ঝুঁকে নিচু হয় বল, তোর বাপ আমারে তালাক দিছে। এরপর কেমন থাকুম তার সংসারে? তুই ক। আমি তো এখন পরগাছা। এত ভালোবাসার প্রতিদান আজ বুঝি পাইলাম। বাপ, ভাইয়ের মনে কষ্ট দিচ্ছিলাম না, তার ফল আমি পাইছি। চল, এখান থেকে চইলা যাই। তোরে রাইখা গেলে মাইরা ফেলাই বেরা। আমি বাইচা থাকতে তোরে এহেনে রাইখা যামুনা। মা রাড়ি হয়েছি তো কি হইছে? তুই আমার কলিজা মধ্যে থাকবি। আমি তো মা চাইলেও তোরে ফালাইয়া দিতে পারুম না। এই আল্লাহ দুনিয়ায় কোথাও না কোথাও ঠিক ঠাই হইব আমগো মা বেটির। তুই তুই এখানে কোন সাহসে আইছোস? বাপ, ভাইয়ের মুখে চুলকানি মাইখা ছাইরা তো চইলা গেছিলি। তাহলে আবার কেন আমার দুয়ার আইসা খাড়াইছোত? ওহ ভাইজান, আমরে একটু জায়গায় দেও। তুমি ছাড়া এখন আমার যাওয়ার কোনো জায়গায় নাই। সরোয়ার আমারে তালাক দিছে। আমি আমার মেয়েকে নিয়ে কোথায় যাব? একটু দয়া কর। দয়া করব তোকে। কেন করমু দয়া? তুই তো আমাদের জন্য একটু দয়া করিসনি। তোর জন্য আমার মুখের হাসিটা চলে গেছে। তোর জন্য আমি এতিম হয়েছি। তাই এখানে তোর কোনো জায়গায় হবে না। তুই এখনই বাইর হইয়া যা আমার বাড়ি থেইকা। তোর এই মুখ আমি দেখতে চাই না। তোর জন্য আমি বাপ ছাড়া। তোর জন্য আব্বা কষ্ট পাইতে পাইতে মইরা গেল। আমার হাতে ওপর আব্বা শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। ভাইয়ের কথা রাজিয়া চমকে উঠে। আব্বা আব্বা মইরা গেছে মানে? ও আল্লাহ, এটা তুমি কি কও ভাইজান? এত বড় মিথ্যে কথা বইল না। তুমি আব্বারে ডাক দেও। আমি তার সাথে কথা বলমু। একটিবার তারে ডাক দেও। আব্বা ডাক শুনি না কত বছর হয়ে গেছে। আব্বা, আব্বা আপনি কই? ঘর থেকে বাইরে আসেন। আমি আপনার রাজিয়া। দেইখা যান আমি আইসি আব্বা যান। আমি আইসি। রাজিয়া কান্নায় স্বাধীন মন গলে না। রাজিয়া উচ্চস্বরে ডাকে ভেতর থেকে স্বাধীন বউ রেনু বের হয়ে আসে। রাজিয়াকে চিনতে না পারায় দুধের শিশুকে কোলে নিয়ে দুয়ারে দাঁড়ায়। চিৎকার কইরা লাভ নাই। এখন কান্দিস জ্ঞান। তোর জন্য আমি আমার আব্বারে হারাইছি। কেন চইলা গেলি বন? ওই জুয়ারি সব খবর আব্বা জানতো। আর জানতো বইলা তার হাতে তোরে তুইলা দিতে চায় নাই। তোর লাইগা ভালো সম্বন্ধ ঠিক করা রাখছিল অন্য ছেলের সাথে। কিন্তু তুই তার প্রেমে অন্ধ হয়ে তারে নিয়ে ভাইগা গেলি। একটিবার পিছনে ফিরে আব্বা মুখটা যদি দেখতি, তাহলে বুঝতি একমাত্র কন্যার শোকে বিছানায় পড়েন আব্বা। আমার আব্বা মেয়ের এমন কাজে কষ্টে মরে যান। আমি পারি নাই তারে বাঁচাইতে। গ্রামের মানুষ অনেক কথা শুনাইছে বাড়ি বয়েসে। এসব আব্বা নিতে পারে নাই। বুকের ব্যথা বুকে লইয়া ঘরে বইসা থাকতো। তুই চলে যাওয়ার 3 দিন পরই তার মৃত্যু হয়। সদরের হাসপাতালে আর নিতে পারি নাই। বাড়িতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমি ভুলি নাই আব্বা কথা। তাই তোরে আমি এই বাড়িতে জায়গায় দিমু না। তোর জন্য এই বাড়ির দরজা বন্ধ। তুই তোর পথ আগেই বেছে নিয়েছিস। স্বাধীন বউ বাচ্চা নিয়ে ঘরে ঢুকেই বনের মুখের ওপর ঠাসস করে দরজা বন্ধ করে দেয়।
ছোট পুতুল মায়ের আহাজারি দেখে নিজেও কেঁদে ওঠে। মাগরিবের আজান কানে ভেসে আসছে। রেনু হারিকেন আলো জ্বালিয়ে স্বামী দিকে তাকিয়ে আছে। বনের মুখের ওপর ঠাসস করে দরজা বন্ধ করে নিজেও কেঁদে দেন। যতই হোক ভাই হয়, বোনের জন্য মনটা কাঁদে। বোনকে বের করে নিজেই কষ্ট পাচ্ছেন। একবার ভেবে দেখছেন এই অবস্থায় মেয়েটা কোথায় যাবে। নিজে না খেয়ে বসে আছেন, আর ওর এই অবস্থায় ভরা সন্ধ্যায় বাহিরে রয়েছে। সারাদিন ধরে মনে হয় পেটে দানা পানি কিছুই পড়েনি। আপনি রাগ না করে ওকে ঘরে আনুন। আমিও একজন মা। মা হয়ে আরেকটা সন্তানকে কষ্ট পেতে দেখে নিজেরই খারাপ লাগছে। আপনি বোনের প্রতি রাগ, কিন্তু তার সন্তানের ওপরে কোনো রাগ নেই। আপনি ওদের। রেনু আমার মাথা একদম গরম করব না কইয়া দিলাম। মাথা গরম করলে কিন্তু খুব মাইর দিমু। স্বামীর কথায় রেনু মুচকি হাসে। এই লোকটা নাকি তাকে ধরে মারবে। বিয়ের 3 বছরের সংসারে একটা উচ্চস্বরে ধমক দিয়ে কথা বলেনি, আবার সেখানে নাকি মারবে। স্বামীর কথাটা রেনু কাছে হাস্যকর লাগে। তবুও স্বামী যখন বুঝতে পারল না, তখন নিজেই দরজা খুলে বাহিরে বেরিয়ে যায়। স্বাধীন দেখে ও কিছু বলেনি। রাতের আধারে কোথায় যাবে রাজিয়া। মেয়ে আর নিজের অনাগত সন্তানের কথা চিন্তা করেই ভাইয়ের ভিটায় এখনো বসে আছে। এই বুঝি ভাই বেরিয়ে আসবে, তাকে ঘরে একটু জায়গায় দিবে। কিন্তু সন্ধ্যার আজান পড়ে যাওয়ার পরও ভাই আসে না। চোখের পানি ঝরে পড়ে। রাতটুকু উঠোনে কাটানোর সিদ্ধান্ত নিলেই দূর থেকে শিয়ালের হুক্কা হওয়া শব্দ ভেসে আসে কানে। ভয়ে গলা শুকিয়ে আসে। পুতুল মায়ের বুকে মুখ লুকিয়ে বসে আছে। রাজিয়া মেয়েকে বুকের মাঝে শক্ত করে ধরে বসে থাকে। আল্লাহকে ডাকতে থাকে, আগামী বিপদে হাত থেকে রেয়াই পেতে। এমনই সময় দরজা খুট করে খুলে যায়। ভাবে এই বুঝি ভাই এসেছে। চেহারায় খুশির ঝলক আসে। কিন্তু ভাইয়ের জায়গায় ভাবিকে দেখে মুখটা অন্ধকারে ডেকে যায়। তাকে নিতে ভাই আসেনি। এভাবে না খেয়ে বসে থাকলে হবে বোন। চলো ঘরে চলো। ভাইয়ের রাগ নিয়ে পড়ে থাকলে হবে। আগে দুমুঠো খাবার মুখে দিয়ে একটু বিশ্রাম নেও। কিন্তু ভাবি, ভাইয়া, উনার কথা এখন না ভেবে নিজের আর সন্তানদের কথা ভাবো। না খেয়ে কতক্ষণ থাকবে তুমি? পুতুলের মাথায় হাত বুলিয়ে বলল। সেই কখন থেকে তুমি ওনা খাওয়া আম্মু। ভিতরে এসো আম্মু। রেনু, রাজিয়া আর পুতুলকে নিয়ে ঘরে ঢুকে। তাদের নিয়ে ঘরে ঢুকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবার খাইয়ে বিছানায় ঘুমাতে বলে চলে যায়। রেনু নিজেদের শোয়ার করে আসতেই স্বাধীন মুখ ঘুরিয়ে বলল, সেই তুমি আমার কথার অবাধ্য হইলা বউ। তাহলে কি করতাম? আপনার মতো হাত গুটিয়ে বসে থাকতাম। আমি না হয় হাত গুটিয়ে বসে থাকতাম, কিন্তু বাহিরে ওরা থাকলে শেয়াল মামা তো আর চুপ থাকতো না। ওরা ঠিকই হামলা করত। আপনি দয়া করবেন না। তাই বলে আপনার বউ হয়ে আমি চুপ থাকতে পারি না। আমার যেটা ঠিক মনে হয়েছে সেটাই করেছি। এটা নিয়ে আপনি আর কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়ুন। স্বাধীন না খেয়ে গাল ফুলিয়ে বসে থাকে। স্বামীর মুখ ভার দেখে স্বামীর পাশে বসে তার গালে হাত রাখল। এত রাগ করেন কেন? আপনি দিন দিন রাগী হয়ে যাচ্ছেন। আমি কিন্তু এমন রাগী স্বামীকে ভালোবাসিনি। আমি আমার শান্ত সৃষ্ট বোকা স্বামীকে খুব ভালোবাসি। আপনি মুখ ঘুরিয়ে রাখলে আমরা কোথায় যাব বলুন? আপনি ছাড়া আমাদের কে আছে? এত রাগ করে থাকলে কিন্তু আমি কালই বাপের বাড়ি একা একা চলে যাব। আপনি সাথে না থাকলে যখন আব্বা আম্মা জিজ্ঞাসা করবে আপনি নেই কেন, তখন কিন্তু বলবো আপনি আমার সাথে ঝগড়া করছেন, তাই চলে আসছি। আমি তোমার সাথে ঝগড়া কখন করলুম? করেননি। না। রেনু আর কিছু বলতে নিলেই একমাত্র ছেলে ঘুম ভেঙে যায়। কান্না করে উঠে। তাই স্বামীকে কিছু না বলে চুপচাপ ছেলেকে শান্ত করতে করতে স্বামীকে ইশারায় বলল ঘুমিয়ে পড়তে। ফজরের আজানের শব্দে ঘুম ভাঙবে পুতুলের। মা ক্লান্ত থাকায় এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। তার ঘুম আর না আসায় বাহিরে বের হতেই মোরগে ডাক শুনতে পায়। আরও শুনতে পায় কাকের কা কা বলে উঠা ডাক। মাথার ওপর মগডাল বসে কালো কাকটি কা কা করছে। সেই দিকে তাকিয়ে পুতুল। কাকটি এক ডাল থেকে ওপর ডালে বসে ঠোকর দিচ্ছে পায় খাবারের জন্য। স্বাধীন ফজরের নামাজ পড়তে যাবে। মাথায় সাদা টুপি পরে বের হয়ে আসে। পুতুলকে এমন ওপর দিকে তাকিয়ে থাকতে দেখে এগিয়ে আসে। এখান কি করস? মামার ডাকে পুতুল মনোযোগ সরে যায়। মুখ তুলে মামার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয় কয়েক পলক। কি রে কথা কস না কেন?
স্বাধীনের কথার কোনো জবাব না দিয়ে ঘরে দিকে দৌড় মারে পুতুল। কালকে মাকে বকেছে মামা নামের এই লোকটা, আজকে তাকে কি খুব বকবে, তাই ভয় পেয়ে যায়। পুতুলের চলে যাওয়া দেখে স্বাধীন মসজিদের পথে রওনা দেয়। আমায় একবার যেতে দে না, আমার ছোট্ট সোনার গায়ে। যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়। একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গায়ে। সকালের সতেজতা ঠান্ডা বাতাসে মন প্রাণ জুড়িয়ে যায়। সময়টা চলছে অক্টোবর মাসের শেষের দিক। শীত আসার পূর্ব আভাস এখনই দিচ্ছে। বর্ষা ঋতু সময় সেই কখন চলে গেছে। ছোট ছোট আঁকাবাঁকা পুকুরের পানি কমতে শুরু করেছে। সেখানে ছোট ছোট মাছ ধরতে নেমেছে গ্রামের অল্পবয়সী ছেলে মেয়েরা। পুতুল বাড়ির উঠোনে দাঁড়িয়ে দেখছে সেসব। তার ভীষণ আনন্দ লাগছে। ইচ্ছে করছে পানিতে নেমে তাদের সাথে মাছ ধরতে। কিন্তু ভয় পাচ্ছে, যদি মামা আবার এসে ধমক দেয়। তখন মামা চলে যেতেই আবার ঘর ছেড়ে বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আছে। দূরের মাঠে নতুন নতুন ধান বুনছে কৃষকেরা। কি ধান বুনছে তা জানে না পুতুল, শুধু দুচোখ ভরে দেখছে সবকিছু। বাবার বাড়িতে থাকতে তাকে ঘর থেকে দাদি বের হতে দিতেন না। একে তো কথা বলতে পারে না, তার ওপর পাড়া প্রতিবেশী কথা তুলবে, তার ভয় তাকে ঘরে বন্দি থাকতে হতো। কিন্তু মামার বাড়িতে এসে প্রথমে খারাপ লাগলেও এখন খুব ভালো লাগে। অবাক চোখে গ্রামটাকে দেখে। 2 গ্রামে পার হয়ে যে গ্রামটা ছিল সেখানে ছিল তার বাবার বাড়ি। আর এখন এটা তার মামার বাড়ির। তার মায়ের কোনো বাড়ি নেই, আর না তার কোনো বাড়ি আছে। পুতুল মা, কই তুমি? মায়ের ডাক কানে আসতেই দৌড়ে আসে মায়ের কাছে। মায়ের কাছে বসতেই মা তার সারা মুখে আদর মেখে দেয়। পুতুলের তখন অনেক আনন্দ লাগে। মায়ের মতো করে সেও মায়ের মুখে অনেকগুলো ছোট ছোট চুমু বসায়। তোমার মামি খাবার খেতে ডেকে গেছে সেই কোন বেলায়? এতক্ষণ না খেয়ে বাহিরে কি করছিলে? পুতুল মায়ের সঙ্গে হাতের ইশারায় কথা বলছে। তার দেখা ছোট গায়ের কথা, যে গায়ে সবুজ লতায় ঘেরা। মায়া ভরা কিছু সৃষ্টি চোখের সামনেই ভেসে ওঠে রাজিয়ার। মনে পড়ে যায় তার ভাই আর সে ছোটবেলায় কত কিছু করেছে। সেই ছেলেবেলা কথা আজও ভাবলেই মনে হয়, ইস আরেকবার, শুধু আরেকটিবার ছোটবেলা ফিরে যেতে পারতাম। তাহলে আমার ছোট কৈশোরকে আমি 2 হাতে আগলেই রাখতাম। নিজের ভুলগুলো শুধরে নিতাম। বাপ, ভাইয়ের মাথা নত কখনোই নিচু করতাম না। কতটা সুখী ছিলাম তখন। মা ছিল না বলে বাপ, ভাই কখনো তাকে অবহেলা করেনি। 2 হাতে আগলে রাখতেন তারা। কিন্তু একটি মানুষকে ভালোবেসে আজ তার কি পরিণতি। বাপ হারালাম, ভাই থেকে ও হারানো। স্বামী নামক লোকটা তার জীবনটা শেষ করে দিল। নিজের জীবনের সব রঙিন সুখ চুষে মেরে ফেলেছে। আজ তার জন্য মেয়েটি অবহেলায় বড় হবে। তার কিছু হয়ে গেলে এই পুতুলের কি হবে? হাত মুখ ধুয়ে খাবার প্লেটের সামনে বসেছে পুতুল। পাশে তার মাকে বসিয়েছে। মামি খাবার বেড়ে দিচ্ছে। চাল, ডাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করেছে। বেশ কয়েকটি পদের ভর্তা করেছেন তিনি। জুই আলু ভর্তা, চাপা শুটকি মাছের ভর্তা আর আর লাল লাল শুকনো মরিচের ভর্তার নাম ছাড়া আরও কোনো নামই জানে না। তাই মামির দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রয়। পুতুলকে অবাক করে দিয়ে মামি বলল, এটা লাউ শাকের ভর্তা, কাঁঠালের বিচির ভর্তা, আলু ভর্তা, সজনে পাতার ভর্তা, মোটা ডাল সিদ্ধ করে হাতে মাখানো ভর্তা, চাপা শুটকি ভর্তা, কালিজিরা ভর্তা, আর সবশেষে লাল শুকনো মরিচের ভর্তা, যেটা শিল নুড়ে রেখে শুকনো মরিচের সাথে রসুন বেশি করে দিয়ে পিষে তৈরি করতে হয়। লাল মরিচের ভর্তা দিকে তাকিয়ে আছে পুতুল। মনে পড়ে যায়, দাদি তাকে লাল মরিচের ভর্তা ইচ্ছে করে খাওয়াতো, যাতে সে বেশি ভাত মুখে দিতে না পারে। পেটে খিদে থাকা সত্ত্বেও সেই ঝাল ভাতগুলো পানি দিয়ে শুধু গিলত। নাকের পানি, চোখের পানি এক হয়ে অশ্রু ঝরে পড়ত। মা পাশে না থাকলেই দাদি ইচ্ছে করে প্রায় কষ্ট দেওয়ার জন্য এমন কিছু করত। মেয়ের এমন দৃষ্টি রাজিয়া বুঝতে পারে। একদিন পুকুর পাড় থেকে কাপড় ধুয়ে এসে যখন শাশুড়ির এমন কুকৃতি সচোখে দেখতে পায়, তখনই বুঝতে পারে তারা বোবা মেয়েটির না বলা কষ্টগুলো। রেনু পুতুলের চুলগুলো বেনি করে দিচ্ছে। এতটুকু মেয়ের মাথায় কি ঘন চুল, আর কি সুন্দর সফট। মায়ের মতো দেখতে হয়েছে মেয়েটা। রূপের কোনো কিছুর কমতি নেই। চেহারায় কেমন আদরিনী ভাব।
মেয়েটিকে দেখলেই তার গাল দুটোতে শুধু চুমু বসাতে ইচ্ছে করে। পুতুল বড় হলে একদম কল্পনার দেশের সেই রাজকুমারী মতো লাগবে। এমন রাজকুমারীর জন্য বুঝি কোনো রাজকুমার ঘোড়ায় চড়ে নিশ্চয়ই আসবে। হঠাৎ পুতুল দিকে তাকিয়ে কিছু মনে পড়ে যায়। রেণুমন থেকে গভীর একটা দীর্ঘ নিঃশ্বাস বের হয়। মেয়েটি কথা বলতে পারে না। আল্লাহ তাকে সব দিক থেকে পরিপূর্ণ করলেও একদিকে শূন্য করেছে। তার কথা না বলার জন্য তাকে যদি কেউ অবহেলা করে, তখন কি হবে? না, না, আমি এসব কি ভাবছি? আল্লাহ নিশ্চয়ই তার জন্য উত্তম কিছু ভেবে রেখেছেন। রাজিয়া বাবা কক্ষে বসে আছে। বিছানায় হাত দিতেই মনে হলো বাবার শরীরের সুগন্ধ এখনো লেগে আছে এই ঘরে। এই বুঝি বাবা, মা বলে ডাক দিবে। রাজিয়া ফুফিয়ে কান্না করে। আব্বা, আব্বা, আপনি কই আব্বা? এই দেখেন, আপনার ঘরে আপনার মেয়ে রাজিয়া আইছে। এখন থেইকা আপনি আমারে যা বলবেন আমি সব শুনমু। আপনার কথার বাহিরের একটা টু শব্দ করুম না। আপনি যা শাস্তি দিবেন আমি সব শাস্তি মাথা পাইতা নিমু। তবুও আপনি ফিইরা আসেন। আব্বা, আপনি আমার সাথে রাগ কইরা সত্যিই চইলা গেলেন। একটি বার মাফ চাওয়ার সুযোগটুকু দিলেন না। আমি দোষী আব্বা। আপনার কথা না শুইনা মাঝ নদীতে ঝাঁপ দিছিলাম। সেই নদী আমারে ডুবাইয়া দিছে। আমার সব সুখ শান্তি কাইরা নিছে। আমি একটুও ভালা নাই আব্বা। আব্বা, আমারে মাফ কইরা দেন। আমি আর ভুল করমু না আব্বা। রাজিয়া বিছানা শুয়ে কাঁদছে। তার আব্বা আর নেই। তাকে আর মা বলে ডাকবে না। শুধু একটি ভুলের কারণে আজ বাবা তার পাশে নেই। একদিকে বাপ, ভাই, আর অন্য দিকে স্বামী নামক লোকটা। আমি চলে আসায় সে হয়তো ভালোই আছে। আমাকে এখন আর দরকার নেই। 2 দিন পর হয়তো নতুন কোনো রমণীকে বিয়ে করে ঘরে তুলবে। আমাকে তার মনেই পড়বে না। আমি তার প্রয়োজন ছিলাম। প্রিয়জন হতে পারিনি আব্বা। আব্বা, আপনারে কান্দাই আমি সেই সংসারে সুখী হতে পারি নাই। আপনার প্রত্যেকটা চোখের পানির মূল্য আমারে অভিশাপ দিয়া গেল আব্বা। আমারে হতভাগী কইরা দিল। রেনু, রাজিয়া কান্নার শব্দে পেয়ে দৌড়ে আসে। রাজিয়া, ভাবি, আমার আব্বা আমার সাথে রাগ কইরা দুনিয়ায় ছাড়ছে। আমি আমার আব্বারে মেলা কষ্ট দিছি। সেই কষ্টের কারণে আমার আব্বা আজ আর নাই। আমি মাইয়া হইয়া বাপরে কবর ঘরে শুয়াছি। আমি তার মাইয়া নই। আমি রাক্ষসী। আমি আমার আব্বারে খাইয়া ফেলছি। আমারে তোমরা মাইরা ফালাও। আমি আর বাঁচতে চাই না। শান্ত হও বোন। আল্লাহ লইয়া গেছে। আমাদের সবাইরে একদিন এই সুন্দর পৃথিবী ছাড়তে হইব। কেউ আগে যাইব, কেউ আবার পরে যাইব। 2 দিনের দুনিয়া কেউ চিরস্থায়ী নয়। কান্না করলেই কি তিনি ফিরে আসবেন? না তো। তাহলে কান্নাকাটি করে কোনো লাভ আছে? লাভ নাই। নামাজ পড়। আর আল্লাহ দরবারে আব্বার লাইগা বেশি কইরা দোয়া কর। কুরআন পড়। তিনি সবকিছুর মালিক। তোমারে যা যা বলাম ঠিক তাই করবা ঘটক। একটা কথার এইদিক সেইদিক হইলে খবর আছে তোমার। আমি আমার ছেলের জন্য সেরা মাইয়া আনমু। মাইয়ের মাইরে বলবা কি কি দেওন লাগবো। সলিমুল্লাহ পান খাওয়া লাল দাঁতগুলো বের করে হাসে। ঘটকগিরি তার পেশা। গ্রামে গ্রামে ছাতা নিয়ে হাঁটেন। আর সুন্দর সুন্দর মাইয়া খুঁজে এনে ছেলের মায়েদের কানে তুলেন। বিয়ে করানোর জন্য একটা খিলিপান বানিয়ে পকেটে ভরেন। আর মাথা নাড়ান। শাহাদাত আঙুলের মাথায় সাদা চুন। আরেকটা পান মুখে পুরে বলল, আপনি কোনো চিন্তা কইরেন না আপা। আপনি যেমন বলছেন ঠিক তাই বলুম। একটা কথার নড়চড় হইব না। তাইলে আজ আসো ঘটক। যাব। কিন্তু যাওয়ার আগেই যদি কিছু টাকা দিতেন। বুঝেন তো, একেবারে খাট ফাটা রোদ্দুরে খালি হাতে আইছি। আমি আবার খালি পকেটে কোনো জায়গায় যাইতে পারি না। শর্মের তো একটা ব্যাপার স্যাপার আছে নাকি? নাসিমা বেগম শাড়ি আঁচলে গিট্টু দেওয়া। সেখান থেকে 200 টাকা বের করে দেন। ঘটক টাকাটা নিয়ে পকেটে ভরে রাস্তার পথ মাপে। মোস্তফা সরোয়ারের জন্য পাত্রী দেখা হয়ে গেছে। এখন বিয়ে সানাই বাজিয়ে বউ ঘরে তুলে আনার পালা। নাসিমা বেগম মোটা যৌতুক নিয়ে ছেলেকে বিয়ে দিবেন। সুন্দরী রমণী ঘরে আসবে। তার সাথে ঘরের দামি জিনিসপত্র আর মোটা অঙ্কে টাকা। বুক চিন চিন করছে, হায় মন তোমায় কাছে চায়। ঘটক সরোয়ারের গলা শুনে মুখটা ভেঙ্গায়। হুমাইছে নবাবের পুত্র। তার আবার বুক চিন চিন করে। কি রে ঘটক, তোর খবর কি? আমার জন্য মাইয়া ঠিক করছোস নাকি? না, না। কি যে বল না মিয়া। একবারে আসল রতন আইনা দিমু।
রতনে রতন চিনব, আর শুয়োর চিনব কচু। কি বলি তুই? ঘটকের বাচ্চা, তোরে আমি খাইয়া ফালামু। আরে আরে, রাগ করেন কেন? আমি শুধু কথার কথা বলছি। আপনার মা যেমন আপনারে নিয়া রক্ত গর্ভা, তেমনি আপনি রতন। আর রতনের জন্য রতন আনুন, এতে দোষের কি আছে? আজকে তাইলে আসি। ঘটক চট চলতি কেটে পড়ে। সরোয়ারের লুঙ্গি হাঁটু পর্যন্ত উঠিয়ে নিয়েছিল, ঘট করে ঘন ধলাই দেওয়ার জন্য। কিন্তু চলে যাওয়া লুঙ্গি হাঁটু নিচে নামিয়ে নিল। বাড়িতে ঢোকার আগেই গালি দিল, ঘটক শালার বাচ্চা। ঘটক 3 রাস্তায় উঠে সরোয়ার বাড়ি দিকে তাকিয়ে বলল, হুম আইছে, আমারে নাকি খাইয়া ফালাইব? আমি কি মাছ মাংস নাকি যে তেল নুন ছাড়া খাইয়া ফালাবি? বেয়াদবের বাচ্চা। কি গো স্বাধীন মিয়া, শুনলাম তোমার বোন নাকি আইছে। তা বাপ ভাইয়ের মুখে চুলকানি দিয়ে চইলা গেছিল, আবার আইছে পোয়াতি হইয়া। লগে ছোট একখানা মাইয়া দেখলাম। ওটা কি তোমার ভাগ্নি নাকি? স্বাধীন ধানের জন্য জমিতে সেচ দিচ্ছিল। এমন সময় উপরোক্ত কথাগুলো শুনে হাত থেমে যায়। মাথা তুলে তাকাতেই রমিজ মেম্বারে দেখতে পায়। তবুও কোনো কথা না বলে কাজে আবার হাত লাগায়। মেম্বারের কথার উত্তর না দেওয়া। আবার বলল, যার লগে পালা গেছিল, সে নাকি তোমার বোনের বাড়ি থেইকা বাহির কইরা দিছে। কথাটা আচ্ছা নাকি? আমার বোনের বাহির করছে নাকি করে নাই, সেটা নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন মেম্বার সাব? আপনি নিজের চরকায় তেল দিন। আমার বোনরে নিয়ে ভাবার জন্য আমি আছি। তার ভাই তার লগে আছে। ওহ, তাইলে তুমি ভাই হইয়া তার পাশে খাড়াইবা। আর আমাদের গ্রামের যে বদনাম হইছিল, তার কি হইব? রোহিতপুরে মাইয়া হইয়া নতুন চৌরাপোলার লগে ভাইগা গেছিল, সেটা আমার এবং আমার ঘরের ব্যাপার। আপনি এসব কথা না বলেই খুশি হব। তুমি একটা শিক্ষিত পোলা হইয়া মূর্খ মাইশের মতো কথা কও। আমার ঘরের কথা পড়ে কাছে বলা পছন্দ নয়। এতে যদি মনে হয় আমি মূর্খ, তবে তাই। স্বাধীনের তেরা তেরা কথা বলা মেম্বারের পছন্দ হইল না। মেম্বার চলে যেতেই ক্ষেতের কাজ শেষ করে বাড়িতে যায়। ভর দুপুর বেলা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে সর্ষের ইলিশ দেখে পুতুলের আনন্দের শেষ নেই। এটা তার ভীষণ প্রিয় খাবার। যদিও সে এই মাছের কাঁটা বেছে খেতে পারে না। মা বেছে দিলেই পেট ভরে সেই দিন ভাত খেত। বাবার বাড়িতে এই মাছটা সহজে রান্নাই হতো না। অথচ সকালে মামা নিজের হাতে বাজার করে দিয়ে গেছে। বউকে দিয়ে আগেই জিজ্ঞেস করে নিয়েছিল, ভাগ্নি তার কি খেতে পছন্দ করে। আজ তার পছন্দের রান্না করা হয়েছে। যদিও ইলিশ মাছটা খুব দাম, এত দাম দিয়ে গরিবরা খেতে পারে না। তবুও ভাগ্নির জন্য ছোট আকারে একটি ইলিশ মাছ এনেছে, যার দাম বর্তমানে 600 টাকা। মাছের মাথা আর লেজ মিলিয়ে 5 পিস মাছ হয়েছে। এখন বাজে দুপুর 2টা। স্বাধীন গোসল করে জোহরে নামাজটা তাড়াতাড়ি পড়ে নিল। খাবার খেতে বসেছে। তার প্রচণ্ড খিদে পেয়েছে। ভাত মেখে মুখে এক লোকমা তুলতে নিয়ে সেই ভাত প্লেটে রেখে বউকে জিজ্ঞাসা করল, রাজিয়া ভাত খেয়েছে? হম। আর তুমি খেয়েছো? কি হলো, কথা বলছো না কেন? আপনি আগে খান, আমি পরে খাইয়া নিমুনি। তাই? আমাকে ছাড়া কখনো তুমি খেয়েছো? সকালে ভোর 7:30 আমাকে খাইয়ে তারপরে খাবার মুখে তুলেছ, আর এখন বলছো পরে খাবে। বেলা কতটা হলো খেয়াল আছে? একটু পরেই দিবে আছরের আজান। তুমি আমার সাথে খেতে বসো। দাঁড়াও, আমি তোমার জন্য ভাত নিচ্ছি। স্বাধীন ভাতের পাতিলের টাকনা সরাতে দেখতে পায় একটি ভাতও অবশিষ্ট নেই। রেনু মাথা নিচু করে ফেলে। তার স্বামী যে হঠাৎ হাতের পাতিলে হাত দিবে, একটুও বুঝে উঠতে পারেনি। তুমি আমায় মিথ্যে বলে বউ। আসলে ঘরে চাল শেষ হয়ে গেছে। তোমায় সকালে বলবো, একটুও খেয়াল ছিল না। তারপর বাজার থেকে আসলে যখন, তখন তোমার হাতে কোনো টাকা নেই। সব বাজারে শেষ। তাই আমিও তোমায় কিছু বলিনি। সকালে টাকা নেই দেখে কথাটা বলে না। রাতে খাবার আসবে কোথা থেকে? আসলে পাশে বাড়ির ভাবিকে বলে রাখছি, তিনি রাতের জন্য 2 পটের চাল দিবে। তাই ভাবলাম কাল সকালেই বলবো। হুম। এই দিকে এসো। হা কর। কি? বলছি হা কর। রেনু হা করতেই প্রথম লোকমা বউয়ের মুখে তুলে দিল। তুমি আমার বাচ্চার মা। তোমাকে না খাইয়ে রাখলে আমার ছেলেটা কষ্ট পাবে। তোমরা কষ্টে থাকলে আমিও ভালো থাকবো না। আর কখনো আমার থেকে কিছু লুকিয়ে রাখবা না।
যত কষ্ট হোক আমাকে সব বলবা। কথাটা শেষ করে নিজেও একই প্লেটে খাবার ভাগ করে খেলো। দূর থেকে এমন দৃশ্য দেখে রাজিয়া চোখ দুটো জুড়িয়ে গেল। স্বামী স্ত্রী ভালোবাসা বুঝি একেই বলে। শত কষ্টের মাঝে থেকেও ভালোবাসা কোনো কমতি নেই। এদের মতো সুখী কজনই বা হয়। আমাদের সমাজে রাজিয়া রেনু মতো কিছু মেয়েরা আছে, যারা টাকা খোঁজে না, একটা ভালো মনের মানুষ খোঁজে, একটা ভালোবাসার হাত খুঁজে, যাকে বিশ্বস্ত করে বাকিটা জীবন পার করে দিতে পারে। যে হাত আঁকড়ে ধরেছে তা মৃত্যু আগ পর্যন্ত ছাড়ে না। টাকায় যদি সুখ কেনা যেত, তাহলে পৃথিবীতে বিশ্বাস, ভালোবাসা নামক বস্তুটি থাকতো না। স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সবচেয়ে বড় পবিত্র সম্পর্ক। যখন স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা থাকে, তখন সেই পরিবারটা অনেক সুন্দর হয় এবং তাদের সন্তানরা অনেক ভালোভাবে বেড়ে উঠতে পারে। একটা পরিবারে সুন্দর পরিবেশ তখনই গড়ে ওঠে যখন স্বামী স্ত্রীর মাঝে আন্ডারস্ট্যান্ডিং, ভালোবাসা ও বিশ্বাস থাকে। এবং সময় থাকতে ভালোবাসার মানুষটাকে যত্ন নেওয়া দরকার। কারণ যেদিন সেই ভালোবাসার মানুষটা থাকবে না, সেদিন আফসোস করা ছাড়া আর কোন কিছুই করার থাকে না। ইকরি মিকরি চামুচিকরি, চামের কাটা মজুমদার, ধ্যায়ে এল দামোদর, দামোদরের হাঁড়িকুড়ি, দাওয়ায় বসে চাল কারি, চাল কাটতে হলো বেলা, ভাত খাওগে দুপুর বেলা, ভাতে পড়ল মাছি, কদাল দিয়ে চাছি, কদাল হলো ভতা, খা কামারের মাথা। রেনু সন্ধ্যা বেলা ছেলেকে সরিষা তেল মাখছিল। স্বাধীন মাগরিবের নামাজ পড়ে চাল নিয়ে আসবে বলেছে। তাই স্বামী না আসা পর্যন্ত ছেলের হাতে পায়ে তেল মালিশ করছে। পুতুল পাশে বসে বাবুর হাত পা নাড়াচাড়া দেখছে। মুখ দিয়ে কি সব অদ্ভুত আওয়াজ করে, সেসব শুনতে ভালোই লাগছে। মামি ছড়া বলতে বলতে ছেলের তেল দেওয়া শেষ করে। পুতুল মুখে হাসি ফুটে। পুতুল মা, একবার গিয়ে দেখে এসো, তোমার মায়ের নামাজ পড়া শেষ হয়েছে কিনা। সে কখন বসেছে নামাজে, এখনো উঠে আসলো না। তুমি একটু দেখে এসো। মামি বলতে দেরি পুতুল দৌড়ে মায়ের ঘরে যেতে দেরি করল না। রুমে আসতেই দেখে মা জায়নামাজে ঘুমিয়ে পড়েছে। চোখে তার পানি দৃশ্যমান। পুতুল মায়ের চোখের পানি নিজের হাত দিয়ে মুছে দিতে নিলেই রাজিয়ার ঘুম ভেঙে যায়। মেয়েকে দেখে বলল, আমার মাটা কি করে হুম। লুকিয়ে বুঝি মায়ের চোখের পানি মুছে দেওয়া হচ্ছে। এই দিকে এসে বসো। পুতুল বসে পড়তেই 3বার সূরা ইখলাস, 2বার আয়াতুল কুরসি পড়ে মেয়ের পুরো শরীরে পর পর 3বার ফু দিয়ে দিল। আল্লাহ যেন আমার মায়ের সকল বালা মুসিবত দূর করে দিক। স্বাধীন ভাই বাসায় আছেন নাকি? একটু বাহিরে আসুন, কথা আছে। ক্যাডা ডাকে। দাঁড়া আইতাছি। স্বাধীন বাহিরে হারিকেন নিয়ে আসতেই, আরে সুমন তুমি, এত রাইতে আমার বাড়ি, কি মনে করে আইলা? মেম্বার মাতবরের কাছে বিচার দিছে। কাল সকালে আপনাদের পরিবারের সবাইকে মাতবের বাড়িতে ডাকছে। আপনার নামে বিচার বসাবে। আমার নামে বিচার? আমার অপরাধ কি? কি করেছি আমি? সেটা কালকে মাতবরে বাড়িতে গেলেই জানতে পারবেন। সুমন চলে গেছে। স্বাধীন চিন্তায় পড়ে গেল। সকাল 9টা, মাতবরে বাড়িতে বিচার বসেছে। রাজিয়া, রেনু, পুতুল মহিলা আসনে দাঁড়িয়ে আছে। পর্দা ওপাশে দাঁড়িয়ে শুনছে এলাকার গুণীমান্য লোকদের কথা। স্বাধীন পুরুষদের প্রথম সারিতে, 2 হাত পিছনে ভাঁজ করে দাঁড়িয়ে আছে। মেম্বার যা বলো তা শুনলাম। তুমি তোমার বোনরে বাড়িতে জায়গায় দিয়েছ। তা মিয়া তুমি কি গ্রাম নিয়ম নীতি ভুলে গেছো? তোমার বোনের জন্য গ্রামের মেয়েরা বিশৃঙ্খল পথে যাইব, তা আমরা মাইনা নিব কেন? আমরা চাই না আমাদের গ্রামের মেয়েরা পথভ্রষ্ট হোক। তোমার বোনের মতো এই গ্রামের মেয়েরা পরপুরুষ সাথে পালিয়ে যাক, এটা কোনোদিন মাইনা নিমু না। তাই আজ রাতের মধ্যেই তুমি তোমার বোনরে গ্রাম ছাড়তে বলবা। যদি না ছাড়ে তাহলে কিন্তু খুব খারাপ হইব। মাতবর চাচা, আপনি রায় দিয়েছেন, আমি এবং গ্রামের সকলে তা শুনছে। কিন্তু আমার বাবা বেঁচে থাকতে যে কথা দিয়ে গেছে, তার কথা কিভাবে ফেলে দেই কন? কি বইলা গেছে তোমার বাপ? একটু খুইল্লা বল দেখি। আপনি তো জানেন আমরা এক ভাই এক বোন, এতে আর কোনো অংশীদার নেই। আব্বা মৃত্যু আগে সম্পত্তির দলিল লিখিত করে গেছেন। সেখানে উল্লেখযোগ্য করা হয়েছে তার সম্পত্তি ছেলে মেয়ের দুজন উভয় প্রাপ্ত হক। আমি তো আমার সমস্ত সম্পত্তি ভাগ বুঝে নিয়েছি, কিন্তু তার মেয়ে ভাগের অংশের দাবিদার আমি নই। আব্বা বলেছিলেন, তার মেয়ের সেই সংসারের বেশি দিন ঠিকতে পারবে না, ঠিক চলে আসবে।
যদি ফিরে আসে গ্রামে, কেউ তাকে গ্রহণ করুক বা না করুক, তার ভাগের অংশের জায়গায় একটা ঘর তুলে দিতে। সেখানে সে নিজের মতো থাকবে। সমাজের সাথে তার কোনো লেনদেন হবে না। সমাজ থেকে বিতাড়িত এক ঘরে ঠাঁই হইব। কারো সাথে তার কোনো কথা নাই। গ্রামের মেয়ে হয়ে যখন পালাইয়া গেছে, এটা তার শাস্তি হইব। আর যদি ফিরে এসে আবার যদি অন্য কোথাও চলে যায়, তাহলে সে তার শাস্তি থেকে বেঁচে গিয়ে ভালোই থাকবে। মাঝ থেকে তারা সাজা মাফ। আর আব্বা খুব কষ্ট পাইব। এখন আপনারা ভাবেন তাকে শাস্তি দিবেন, নাকি গ্রাম ছাড়া করবেন? এই যে তার লিখিত দলিল। মাতবরের সামনে টেবিলের ওপর দলিল রাখলাম। আমার কথা বিশ্বাস না হইলে স্বচোখে দেখালুন। স্বাধীনের কথা শুনে মেম্বারের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। স্বাধীন যে চালাকি করে তার খেল খতম করবে, একটু ধারণা ছিল না। স্বাধীনের কথায় সবাই চিন্তায় পড়ে গেল। সত্যি তো, গ্রাম ছেড়ে চলে গেলে সে আরো ভালো থাকবে। কিন্তু গ্রামে রাইখা সাজা দিলে সব মায়াগো ভুল করার সাহস পাইব না। তাই মাতবর দলিল অনুসারে নিজের বক্তব্য পেশ করেন। রাজিয়া এই গ্রামে থাকবো এক ঘরে। কেউ তার সাথে মিশতে পারবে না। যদি মিশবার চেষ্টা করে তাহলে তার সাজা হইয়া যাব সঙ্গে সঙ্গে। মাতবরে কথার ওপর গ্রামের মানুষ আর কোনো কথা বলতে পারল না। তার সিদ্ধান্ত ওপর সবাই মান্য করল। কিন্তু মেম্বার মিয়ার শান্তি লাগলো না। সে ভরা মজলিস থেকে হনহন করে চলে গেল। সবাই চলে যেতেই স্বাধীন বিজয়ের হাসি দিল। আর যাই হোক না কেন, সে বনকে একলা পথে আর ছাড়বে না। এতে যত বিপদসংকুল হোক না কেন, তোরা সাবধানে বাড়িতে যা, আমি আইতাছি। ভাইয়ের কথা সায় দিয়ে বাড়ি পথে হাঁটা ধরল রাজিয়া। শরীরটা তার আজকাল ভালো যায় না। মনে মাঝে ভয় হয় সে তার সন্তানকে সুষ্ঠুভাবে দুনিয়ায় আনতে পারবে তো। রোহিতপুর গ্রামে ঘটক সাব আসছেন। মুখে তার পান। সারা রাস্তার পথে পিক ফালায়। আর স্বাধীনদের বাড়ি খোঁজ করেন। স্বাধীন উকিল সাহেবের সামনেই বসে আছে। উকিল সাহেব দলিলটা পড়ে স্বাধীন দিকে তাকিয়ে বলল, আর ইউ শিওর তুমি এটাই করতে চাও? হ্যাঁ, আমি সবটা ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। এই দলিল অনুসারে আপনি দুটো দলিল লিখিত তৈরি করুন। একটা রাজিয়া, অপরটি স্বাধীন। ওকে হয়ে যাবে। তবে সময় লাগবে। নামজারি, রেজিস্ট্রেশন, দলিল সব মিলিয়ে দুটো করে ভাগে প্রচুর টাকা টালতে হবে। এই মুহূর্তে এত টাকা তোমার পক্ষে দেওয়া সম্ভব? তোমার কষ্ট হবে স্বাধীন। হোক, তবুও সব কিছু করুন। 3-4 মাস মধ্যেই তুমি তোমার সব কাগজ পেয়ে যাবে। ধন্যবাদ। আসছি। এটা কিন্তু ঠিক নয় স্বাধীন। তুমি আমার বন্ধু হও। কোনোদিন তুমি আমার সাথে ঠিক করে দুটো কথা অন্তত বলনি। এতে আমার দোষ কোথায়? হ্যাঁ, মানছি আমি এক সময় রাজিয়াকে আমার ভালো লাগতো। সেই অবধি সীমা রেখেছি। কখন তা পার করিনি। শুধু বিয়ে ব্যাপারটা তোমার আব্বাকে জানিয়ে রেখেছিলাম। পড়াশোনা শেষ করেই আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। যে অনুভূতি তার জন্য অনুভব করতাম, সেই বুঝতে পারেনি। কেউ তার অপেক্ষা করছিল। 7টা বছর চলে গেল। কিন্তু তুমি সেই একই রকম সরল, হাসি খুশি রইলে না। রাজিয়া চলে যাওয়ার 4 বছর পর আমি মায়ের কথায় তার বান্ধবী মেয়ে বিয়ে করেছি। 4টি বছর তো কম নয়। তুমি বিয়ে করেছে 3 বছর হলো। আমরা কি স্বাভাবিক জীবনে ফিরতে পারি না আগের মতো? সব ভুলে কি বন্ধু সম্পর্ক আবার গড়ে তোলা যায় না? আপনি একজন সম্মানিত ব্যক্তি। আপনার সাথে আমার মতো গরিব চাষার ছেলের বন্ধুত্ব জমে না। স্বাধীন, আমার কথা শুন। স্বাধীন চলে যেতেই হতাশার শ্বাস ফেলল রাদীপ শেখ। তুই আজও আমায় বুঝতে পারলি না। রাজিয়া চোখের সামনেই ঘটক সলিমুল্লাহ দাঁড়িয়ে। তাকে দেখেই চমকে উঠে ভেতর রুমে চলে যায়। স্বাধীন ছোট্ট মোড়া টেনে বসতে দিল। বসতে আসি নাই। কিছু কথা বইলা চইলা জামু। কি কথা বলেন? তোমার বোন জামাই আবার বিয়ার পিড়িতে বসত আছে। তা কি জানো? এবার মা পোলা মিলা মাইয়া বাড়ি থেকে মোটা অঙ্কে টাকা আর ঘরের জিনিসপত্র চাইছে। তাদের চাহিদা ব্যাপক। এত চাহিদা আমি জীবনেও দেখি নাই। 15 লাখ টাকা যৌতুক হিসেবে চাইছে। ছেলের জন্য মোটর বাইক। ঘরে জিনিস পেয়ে সেগুন কাঠের তৈরি। এমন আর কত চাহিদা তাদের। মাইয়ার বাপের বিদেশি টাকা পয়সা অনেক। তাদের এসব চাহিদা মেটানোর ক্ষমতা আছে। কিন্তু আপনাদের ব্যাপারটা তাদের কাছ থেকে লুকিয়ে বিয়ে ঠিক করছে। এখন আপনি যদি সকল প্রমাণ নিয়ে সব সত্যি কথা বলেন,
তাহলে মা, ছেলের হাজতবাস নিশ্চিত। বিয়া কবে? সামনের শুক্রবার। ঠিক আছে, আমি এটা নিয়ে পরে ভেবে দেখব। আচ্ছা, তাইলে আসি। ও আরেকটা কথা বলছিলাম যে, আমি যে আইসা আপনারে খবরটা দিয়েছি, এটা যেন তারা না জানে। জানবে না। সলিমুল্লাহ চলে যেতেই রাজিয়া দুই চোখের পানি ঝরে পড়ে। এটাই তো হওয়ার কথা ছিল। বন্ধ কামরায় বসে সবটাই সে শুনতে পেয়েছে। মানুষটা তার এত পাষাণ, যার জন্য জীবন যৌবন সব শেষ করল। সে নাকি দ্বিতীয়বার ঘরে বউ তুলছে। একটিবার তার খবর নিল না। নিজের মেয়ে আর ভবিষ্যতে আসা সন্তানের কথা সে ভুলে গেছে। তার এই অবহেলায় রাজিয়ার নরম মনটা একটু একটু করে পাথরের পরিণত হচ্ছে। ঘৃণা হচ্ছে এমন একটি মানুষকে সে ভালোবেসেছিল, পরিপূর্ণ সংসার গড়ে তুলতে চেয়েছিল। আপনার পবিত্র নামগুলোর উছিলায়, আপনার তাওহীদের সাক্ষী লা ইলাহা ইল্লাল্লাহু এর উছিলায়, আপনার বন্ধু ও হাবিব হজরত মুহাম্মদ শহের উম্মত হিসেবে আমাদের সকলের মনের নেক ইচ্ছেগুলো পূরণ করে দেন। অভাব, ঋণ দূর করে দিন। আমার মতো যারা যারা বিপদে আছে তাদের সকলকে তুমি বিপদ থেকে মুক্ত করে দাও। আমাদের মানসিক কষ্ট, দুঃখ দূর করে দাও। আমাদের ঋকে বরকত দান করুন। বাবা মা পরিবারের সকলকে নেক হায়াত দান করুন। আমিন। ফজরের নামাজে রাজিয়া সাথে পুতুল নামাজ পড়তে উঠেছে। খোদার দরবারে মায়ের সাথে সেও মুনাজাতে তুই হাত তুলেছে। আজ জুম্মার দিন। সময় দেখতে দেখতে চলে যাচ্ছে। রাজিয়া পুতুলের এই বাড়িতে 10 দিন পূর্ণ হলো। আজ মুস্তফা সরোয়ারের বিয়ে। রাজিয়া মন থেকে গভীর দীর্ঘ নিঃশ্বাস বের হয়। সময়ের সাথে নিজেকেও পরিবর্তন পথে নামিয়েছে রাজিয়া। আজ থেকে স্বামী নামক নরপশুটাকে চিরদিনের জন্য ভুলে যাবে। ভুলে যাবে 6.5 বছরের সংসারটাকে। যে সংসার এবং সংসারের মানুষটাকে সে আপন ভেবেছিল। কিন্তু তাদের আপন সে যখন হতেই পারেনি, তখন তার মধ্যে মায়া, মোহাব্বত শব্দ সে আর রাখতে চায় না। মোস্তফা সরোয়ার তার কাছে মৃত। আজ এবং এখন থেকে জানবে তার স্বামী নেই। সে কোনো এক দুর্ঘটনা মারাত্মকভাবে খুন হয়েছে। মাথা পাগড়ি, গায়ে পাজামা পাঞ্জাবি পরে চলো বিয়ের আসনে। 500 জন লোক আসবে বরযাত্রী সাথে। কিন্তু সেখানে 1000 জন লোক এসেছে। বরের মায়ের কথা অনুযায়ী কনে পক্ষ 500 জনের খাবার আয়োজন করেছে। এখন বাকি 500 জনের খাবার কথা থেকে দিবে। কনে পক্ষ প্রচণ্ড রেগে গেল। কিন্তু কনের বাবা ব্যাপারটা সামলাতে আবার বাকিদের খাবার তৈরি আয়োজন জন্য লোক নিয়োগ দিল। নিজেদের ফার্ম থেকে মুরগি ধরে এনে জবাই করে রোস্টের জন্য হাঁড়ি বসিয়ে দিল। একটা গরু মেয়ে বিয়ের জন্য আনছে। যতটুকু লাগবে ব্যবহার করা হবে। আর বাদ বাকিটুকু এতিমখানা দান করবেন। কিন্তু এত মানুষ আসায় পুরোটা হাঁড়িগুলোতে জায়গায় দখল করে নিল। তাও যদি না হয়, কনের বাবা নিজে গরুর মাংস আনতে বাজারের যাবেন। তবুও মেয়ের সুখ চান। ছেলেটা গরিব হলে কি হবে? ছেলেটার আচরণ ব্যবহার ভালো। তিনি মেয়ে দেখার দিন ভালো করে যাচাই বাছাই করে বিয়েতে মতো দেন। ছেলের নাকি কোনো চাওয়া নেই। ছেলের মাই নাকি ছেলের এবং ছেলের বউ জন্য কিছু জিনিস চেয়েছে। আর সাথে জামাই নতুন ব্যবসা শুরু করব। তার জন্য 15 লাখ টাকা দাবি। মেয়ের সুখের কথা চিন্তা করেই সব দিতে রাজি হয়েছেন। কিন্তু তিনি হয়তো ভুলে গেছেন, টাকা দিয়ে মেয়ে সুখ নয়, দুঃখের ভাসিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। মেয়ে তার সুখে থাকবে না, বরং কষ্ট হবে তার নিত্যদিনের জীবন সঙ্গী। বলছিলাম বেআইন সাহেব, খাবার আয়োজন প্রায় হয়ে গেছে। খাবার তৈরি হতে হতে মিষ্টি মুখ করে বিয়ের কাজটা যদি শুরু করতেন। যদিও দোষ তাদের ছিল, তাই নাসিমা বিয়ের দিন কোনো ঝামেলা না করে মতো দিল। বরপক্ষ খাবার না খেয়ে রাজি হলো, আপাতত বিয়েটা মিঠে যাক, তারপরে সবাই পেট ভোজন করবে। কাজী দুই পরিবারে অনুমতি নিয়ে কাগজপত্র তৈরি করে বরপক্ষ কাছ থেকে সই নিল। কন্যার কাছ থেকে সই আনতে যাবে এমন সময় স্বাধীন উপস্থিত হয়। মোস্তফা সরোয়ার স্বাধীনকে দেখে গলার কাটা বিঁধলে যেমন করে তেমন করে উঠে। নাসিমা বেগম স্বাধীন দেখে চোখ রাঙিয়ে তাকিয়ে রয়। তার এত কিছু করা সব বিধা যাবে তা মেনে নিতে পারবেন না। তাই এগিয়ে স্বাধীনকে কিছু বুঝাতে চাইলে স্বাধীন পাত্তা দিল না। ঘরে এক বউ থাকতেই যে স্বামী দ্বিতীয় বিয়ে করতে চায়, তাকে কি করা উচিত বলুন চাচা? কনে পক্ষের বাবা হতভম্ব হয়ে যান। কি বলছে এই ছেলে?
তার মাথায় কিছু টুকছে না। আপনি বুঝতে পারছেন না তাই তো। আমি বুঝাচ্ছি আপনাকে। স্বাধীন মোস্তফা সরোয়ার গ্রাম থেকে এবং নিজের গ্রাম থেকে প্রায় 50 জন লোক নিয়ে আসছে। তাদের সামনেই বরকে টেনে আসন থেকে নামিয়ে দুই গালে ঠাসোস করে চড় লাগায়। এই কুলাঙ্গার আমার বোনের জামাই, যার একটা বউ আছে, একটা 6 বছরের মেয়ে সন্তান আছে, এমনকি বউটা আবার মা হতে চলেছে। সে 8 মাসের বেশি অন্তঃসত্ত্বা। তাকে নির্মমভাবে মেরেছে, শুধু মায়ে টাকার জন্য। এদের মা ছেলের এত লোভ চাচা আপনি ভাবতেই পারবে না। আপনি কার হাতে মেয়ে তুলে দিচ্ছেন? একটু খবর নিয়ে দেখুন। এই আমার সাথে তার গ্রামে 20 জন লোক আসছে। তাদের জিজ্ঞেস করুন কি নির্মমভাবে তারা বউ নির্যাতন করে। আমার আদরের বোনটাকে পালিয়ে বিয়ে করেছে। আমার মায়ের যত গহনা ছিল সব তার জুয়ার ঘরে হেরে আসছে। শুধু তাই নয়, আমার বোনটা তাকে ভালোবেসে ছিল বলে তার হাত ধরে ঘর ছাড়ে। কিন্তু আজ সেই আদরের দুলারি পরিণতি খুব খারাপ। যে বোনের গায়ে আমি কোনোদিন হাত তোলা দূরের কথা একটা ধমক পর্যন্ত দেয়নি, সে বোনের শরীরের মারের দাগ স্পষ্টভাবে ঝলঝল করছে। আমার বোনটার গর্ভে তার অনাগত সন্তান রয়েছে, তাও একটু রেহাই দেয়নি। এতটা নিষ্ঠুর আর বর্বরত। আমার বোনটা ভালোবাসার অন্ধ হয়ে তারে ভালো পথে ফিরে আনতে চেয়েছিল। তাদের 6.5 বছরের সংসার ছিল। কিন্তু এই ডায়নি মহিলা নাসিমা বেগম আমার বোনকে মারতে ছেলেকে উৎসাহ দিত। এমন একটা দিন যায় না যে টাকা বাপের বাড়ি থেকে আনতে অত্যাচার করেনি। মা হয়ে কম অত্যাচার করেননি আমার বোনটার ওপর। তার কথায় ছিল বিষ, যা মানুষের বুকটা ছুরি মতো এসপার অস্পার করতে পারত। এই দুর্রন্ত মহিলা নিজেকে অনেক চালাক চতুর ভাবে। ছেলে নামে জিনিসপত্র হাতিয়ে নেওয়া, এমনকি 15 লাখ টাকা দাবি সেসব ছেলের বউ নামে মায় নেওয়া। আসল কথা হলো জুয়া খেলতে নামবে। দিন শেষে যখন হাতে কিছু থাকবে না, তখন আবার বাপের বাড়ি টাকা আনতে নির্যাতন শুরু করবে। এমন অস্বাস্থ্যকর পরিবেশ মেয়েকে ঠেলে দিবেন। সেখানে অসাধ্যের মতো কতগুলো অমানুষে বসবাস। তাদের সাথে ব্যবহার হবে আপনার মেয়ে। তারপর দিনের পর দিন মেয়ে নির্যাতন সইতে না পেরে গলায় দড়ি দিবে। তখন পারবেন নিজেকে মাফ করতে? বাপ হয়ে আপনার কি একটু কষ্ট লাগবে না? মেয়ে এই দুনিয়া সুখ পায়নি, আর ওই দুনিয়ায় আজাব হবে গলা দড়ি দিয়ে মরার জন্য। আমার বোন তার একমাত্র মেয়ে আর অনাগত সন্তানের জন্য বেঁচে আছে। এই দুই সন্তান না থাকলে হয়তো কবে হারিয়ে ফেলতাম আমি আমার আদরের বোনটাকে। আর কেউ ডাকতো না ভাইজান বলে। আমি ভাইও হয়ে বোনের কান্না মুখটা প্রতিদিন দেখি। সে জায়নামাজে বসে 5 ওয়াক্ত নামাজে কাঁদে। তার এই কান্নার শেষ নেই। তার একটি ভুলের মাসুল তাকেই দিতে হচ্ছে। আমি পারিনি ভাই হয়ে তার কষ্ট দূর করতে। সে কষ্ট পায়। বাবা হারিয়েছে, ভাই ফিরেও তাকায় না। এতটা মানসিকভাবে তার জীবন কাটছে। এসব মিথ্যে কথা। আমি কিছুই করিনি। এ আমার নামে ষড়যন্ত্র করে এসব বলছে। মা তুমি কিছু বলছো না কেন? ছেলের কথায় নাসিমা তাল মিলিয়ে বলে, হয় পোলা মিছা কথা কয়। তারা মিথ্যা অপবাদ দিতাছে। আমাগো সুখ সজ করতে না পাইরা এরা লোক ভাড়া কইরা আনছে। শুনছে বড় লোক পরিবারে মাইয়া আনতাছি, তাই এমন অমানবিক কাজ করতাছে। আমি তোমারে জেলে দিমু বান্দর পোলা। আবার আমারে ডাইনি কস। তোর জিহ্বা কাইটা লবণ দিয়া একদম কোচকোচ কইরা খায়া ফালামু। আমি মিছা বলছি না আছা বলতাছি। তা গ্রামের লোক ভালো জানে। কি মিয়ারা আপনার বলেন আমি মিথ্যে বলছি? গ্রামের লোক একে একে সত্যি কথা বলতেই নাসিমা বেগমের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে যান। ছেলেকে রেখেই এখান থেকে কেটে পড়ার ধান্দা করে। সবাইকে সামনে ফেলে নিজেকে পিছনের দিকে নিতে শুরু করে। তার পিছানো দেখে স্বাধীন মোস্তফা সরোয়ারকে নিজ গ্রামের লোকের হাতে তুলে দেন। দৌড়ে এসে নাসিমা বেগমের হাত ধরে বলে, এই আপনি কোথায় পালাচ্ছেন? আপনি তো এই সকল নাটের গুরু। আপনি না থাকলে হবে। নাসিমা বেগমকে কনের মায়ের হাতে তুলে দিতেই সকল মহিলা মিলেই উত্তম পাত্তম দিতে শুরু করে। ওইদিকে মোস্তফা সরোয়ারকে দুই গ্রামের মানুষ মেরে পাজামা পাঞ্জাবি ছিঁড়ে ফেলছে। মাথা টুপি মারের চোটে কথায় পড়ছে খবর নেই। কনে পক্ষের মধ্যে থেকে কয়েকজন জুতা ছুঁড়ে মারে। তাদের নিশানা মতো মোস্তফার গালে আর মুখে জুতা পড়ে। পিছন থেকে মেয়েরা ঝাড়ুর বাড়ি দিয়ে ভাঙ্গা কোমর আরও ভেঙে দেয়।
পাবলিকের এমন গন্ধলাইয়ের কথা সারা জীবন মনে রাখবে মা ছেলে। সেই কখন স্বাধীনের কথা শুনে ধাক্কা খেয়ে মাটিতে বসে পড়েন কনের বাবা আলতাফ হোসেন। মেয়ে সুখ দেখতে গিয়ে মৃত্যু ডেকে আনছিলেন। এই ছেলেটা ঠিক সময় না আসলে হয়তো এর থেকে বড় সর্বনাশ হয়ে যেত। আল্লাহ ঠিক সময় তাকে হয়তো পাঠিয়ে দিয়েছেন। কিন্তু এদের মা ছেলেকে এত সহজে ছাড়া যায় না। এদের শাস্তি পেতে হবে। আলতাফ হোসেন ভাতিজাকে ফোন লাগাতে বলেন। এর মধ্যেই পুলিশকে খবর দেওয়া হলো। সবাই থামুন। এদের পুলিশে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আলতাফ হোসেন মোস্তফা সরোয়ার সামনে এসে পায়ের জুতা খুলে দুই গালে আর পিঠে ঠাসস ঠাসস করে বাড়ি মেরে বলল, ধোঁকাবাজের শাস্তি এটা। তোর মতো জানোয়ারদের হাতে আমার মেয়েকে তুলে দেওয়ার থেকে ঘরে বসিয়ে রাখা অনেক ভালো। এই কে আছিস, একে উল্টো করে গাছের সাথে বাঁধ। পুলিশ না আসা পর্যন্ত এভাবে থাকুক। আর এই মহিলাকে তোমরা মেয়েরা ঘরে মধ্যে আটকে রাখো। আলতাফ হোসেন এগিয়ে এসে স্বাধীনের সামনে দাঁড়িয়ে বলল, তোমাকে কি বলে ধন্যবাদ দিব আমি সত্যি জানি না। আজ তুমি আসায় হয়তো আমি আমার মেয়েকে শয়তানটার হাত থেকে বাঁচাতে পারলাম। আমি যখন জানতে পারলাম আমার বোনের জামাই বোনকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে নতুন করে আবার বিয়ে করছে, তখন রাগ হয়। আমার বোনের জীবন নষ্ট করে আরেকটা মেয়ের জীবনে নরক আনতে চলেছে। তাই চুপচাপ বসে থাকতে পারিনি। গ্রামের লোকদের নিয়ে এসে বিয়েটা বন্ধ করা দরকার ছিল। নিজের বোনকে রক্ষা করতে না পারলেও আরেকটা মেয়েকে রক্ষা করতে পেরেছি। আর এতেই আমার কিছুটা শান্তি লাগছে। এর মধ্যেই পুলিশের জিপ গাড়িটা হাজির হলো। আলতাফ হোসেন বাড়ির উঠোনে। মোস্তফা সরোয়ার এবং তার মাকে গাড়িতে তুলে দেওয়া হয়েছে। নারীর নির্যাতনে কেস করেছে স্বাধীন। আলতাফ হোসেন কনে পক্ষকে মিথ্যে বলে বিয়ে নামে ছলনা আর যৌতুক জন্য মামলা দায়ের করেন। এখন মা ছেলে জেলে পচে মরবে। মা ছেলের কাজ সমাপ্ত করে বাড়ির পথে রওনা হয়। বাড়িতে পা রাখতেই দেখতে পায় রেনু অপেক্ষা করছে। আপনি সারাদিন কোথায় ছিলেন? সকাল 10টায় বেরিয়েছেন। বেলা গড়িয়ে রাত প্রায় শেষের দিকে। তবুও আপনার খবর নাই। আপনার জন্য চিন্তায় চিন্তায় আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। শান্ত হও তুমি। আমি ঠিক আছি। একটা কাজ ছিল তাই বেরিয়ে গেছিলাম। কাজটা শেষ করে আসতে এতটা দেরি হয়েছে। খাবার সাজাও। আমি কলপারে হাত মুখ ধৌত করতে গেলাম। রেনু খাবার সাজিয়ে দিতেই স্বাধীন বিসমিল্লাহ বলেই খাবারটা তৃপ্তির সাথে খেতে লাগলো। স্বামীর এত আনন্দের সাথে খাবার খাওয়া দেখে নিজেই অবাক হয়ে প্লেটের দিকে একবার তাকায়। আরেকবার স্বামীর দিকে তাকায়। প্লেটে সাদা ভাত, লাল শাক ভাজি, আর ছোট ছোট ট্যাংরা মাছের ঝোল। এত স্বাদ করে কখনো খাবার খেতে দেখেনি। কিন্তু আজ কি হলো এমন? স্বাধীন খাবার শেষ করে বউদিকে তাকিয়ে ছোট্ট একটা মুচকি হাসি উপহার দিল। এর মানে খাবারটা দারুণ হয়েছে। স্বামীর তৃপ্তির খাওয়া দেখে রেনুর কলিজাটা ঠান্ডা হয়ে যায়। রাজিয়া ঘুমিয়ে আছে। স্বাধীন বোনের কপালে চুমু একে দরজাটা লাগিয়ে চলে যেতেই রাজিয়া চোখ খুলে, ভাই এত রাতে আমার ঘরে কি মনে করে? কপালে হাত স্পর্শ করতেই মনে পড়ে যায় ছেলেবেলার কথা। রাজিয়া ঘুমের মাঝে যখন থাকে, ভাই তখন প্রতিদিন সকালে কপালে চুমু একে বলতো, যত বিপদে পড়ো না কেন, মনে রাখবে তোমাকে আগলে রাখতে, তোমার সব বিপদে ঠাল হয়ে থাকতে তোমার ভাই আছে। সে ছিল, আর ভবিষ্যতেও থাকবে। তার মানে ভাইটার ধারালো লোহার মতো মনটা তার জন্য একটু একটু করে নরম হচ্ছে। আবার আগের পুরনো রূপে ফিরছে। রাজিয়া খুশিতে দুই চোখের পানি গাল বেয়ে ঝরে পড়ে। শত কষ্টের মাঝেও এটুকু সুখ ধরা দিল। আজ নিশ্চিতে একটা শান্তির ঘুম দিবে। নভেম্বর মাস চলছে। এই মাসেই একেবারে শেষের দিকে রাজিয়া ডেলিভারি পড়ছে। ডাক্তার কাছে নেওয়া কথা, সেসব সবটাই ঠিক করে রাখা হয়েছে। কিন্তু হঠাৎ করে রাজিয়া কলপারে পা পিছলে পড়ে যায়। স্বাধীন ক্ষেতের কাজের জন্য বের হতে নিলেই কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে দৌড়ে আসে। চোখের সামনে বোনকে ব্যথায় কাতরাতে দেখে কলিজা কেঁপে ওঠে। রক্তের স্রোতে ততক্ষণে মেখে যাচ্ছে কলপার। স্বাধীন মাথার গামছা খুলে বোনকে জড়িয়ে কোলে তুলে সদর হাসপাতালের দিকে দৌড়ে যাচ্ছে। হাসপাতালে ভ্যানগাড়িতে করে রাজিয়াকে আনার পথেই জ্ঞান হারিয়েছে। তার অবস্থা খুব খারাপ। যে ডাক্তার রাজিয়াকে এর আগে দেখছিল, তিনি স্বাধীনকে বলল, রোগীর অবস্থা খুব একটা ভালো না।
আমাদের ইমার্জেন্সিতে নিতে হবে। মা এবং সন্তান দুইজন বিপদের মুখে। আল্লাহ ওপর ভরসা রাখুন। ডাক্তার কথা শুনে স্বাধীন ঢোক গেলে। কি বলছে ডাক্তার? তার বোন বাঁচবে তো? 1 সেকেন্ডের নাই ভরসা। 2 দিনের দুনিয়ায় মানুষ করে কতই না রং তামাশা। চোখ বুঝিলে দুনিয়া আধার। তবুও মানুষ করে কতই না অহংকার। সাদা কাপড় প্রে একাকী থাকবে কবরে। তবুও মানুষের মন থাকে টাকার নেশায় প্রে। বড়ই পাতার গরম জলে গোসল করানো হচ্ছে। বাড়ি চারদিকে আগরবাতি, ধূপকাঠির সুগন্ধে ভরে গেছে। ট্যারপাল টানিয়ে মহিলারা রাজিয়ার শেষ গোসল করিয়ে দিচ্ছে। মিস্টার স্বাধীন, আপনার বোন একটি ছেলে সন্তান জন্ম দিয়েছে। ডাক্তার, আমার বোন কেমন আছে? পা পিছলে পড়ার কারণে মারাত্মকভাবে আঘাত খেয়েছেন, যার জন্য তার শরীর থেকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত রক্ত ক্ষরণ হচ্ছে। আমরা হাজার চেষ্টা করেও তার রক্ত পড়া বন্ধ করতে পারিনি। উনি বাচ্চা জন্ম দিয়ে অপারেশন রুমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আই এম সরি মিস্টার স্বাধীন। সি ইজ ডেইড। বোনের মৃত্যু খবর কানে আসতেই দৌড়ে ছুটে যায় অপারেশন রুমে। কি সুন্দর চোখ দুটো বন্ধ করে ঘুমিয়ে আছে তার আদরের একমাত্র বোন, যে আর কোনোদিন ভাইয়া বলে ডাকবে না। বলবে না, ভাইয়া আমাকে মাফ করে দেও, আমি ভুল করেছি। সে সাধের এই দুনিয়া ছেড়ে পরপারে পাড়ি দিয়েছে। একটিবার ভাবল না, তার আদরের সন্তানদের কি হবে। কতটা কষ্ট বুকের মধ্যে জমা রেখে দুনিয়ায় মায়া ত্যাগ করল। আহা, এমন মৃত্যু কেন দিলে খোদা। সাদা কাপড়ে মুড়িয়ে রাজিয়াকে যখন খাটে শুয়ে রাখা হলো, ছোট পুতুল মায়ের মুখে হাত দিয়ে রাখছে। তার চোখে কতটা আকুলতা। চোখ বেয়ে ঝরে পড়ছে পানি। একবার মামা দিকে ছুটে যাচ্ছে, আরেকবার মায়ের গায়ে সাদা কাপড়ের অংশ ধরে টানছে। তার মায়ের গায়ে এমন অদ্ভুত পোশাক কেন? এই কাপড়ে মাকে কোনোদিন সে দেখেনি। তার মা তার ডাকে কথা বলছে না কেন? ভিতরের ঘর থেকে একটি শিশুর কান্না ভেসে আসছে। সে শিশু মায়ের ভালোবাসা পেল না। তার চিৎকার করে কান্নার শব্দ কাঁপিয়ে দিচ্ছে রাজীব হকের বাড়ির ভিটা। স্বাধীন কান্না করছে। তার মন কিছুতে মানছে না। এসব মিথ্যে হোক, তার বোনটা ফিরে আসুক। বোনের প্রতি আর রাগ করে থাকবে না। কিন্তু না, সে ভাই কিংবা আদরের সন্তানের ডাক, কারো ডাকেই সে সাড়া দিচ্ছে না। আপনি শান্ত হন। আপনি এভাবে কাঁদলে ওদের কে শান্ত করবে? আপনি ছাড়া ওদের এই দুনিয়ায় কেউ রইল না। আপনি ওদের ওপর ভরসার হাত। রাজিয়া জানাজা পড়াতে হবে। এভাবে মাটির ওপর বেশিক্ষণ রাখা ঠিক নয়। তাকে যত তাড়াতাড়ি কবর দিবেন, তার আযাব তত কম হবে। আপনি নিজেকে একটু শক্ত করুন। স্বাধীন মাথা নাড়িয়ে চোখের পানি মুছে ঘরে দিকে ছুটে যায়। স্বামীর এমন চলে যাও তাকিয়ে দেখে রেনু। একটু পর স্বামীর কোলে রাজিয়া সন্তানকে দেখা যায়। সে উঠোনে রাজিয়া কোলের উপরে বাচ্চাটা রাখতেই কান্না একটু একটু করে কমে আসে। সে মায়ের বুকে চুপচাপ হয়ে গেল। পুতুল একবার ছোট বাচ্চাটাকে দেখে নিজেকে ছাড়াতে চাইলে পাশের মহিলা ছাড়ে না। তারা পুতুলকে ধরে রেখেছে। মায়ের জন্য মেয়েটা পাগলামি করছে। তাকে থামানো কষ্টকর। মায়ের পরশ পেয়ে দুধের শিশু ঘুমিয়ে গেছে। স্বাধীন বোনের কোল থেকে ভাইগনাকে নিয়ে রেনুর আরেক হাতে সঁপে দিল। দুই ছেলেকে কোলে নিয়ে বসে আছে রেনু। সে চোখের পানি লুকিয়ে রাখার বৃথা চেষ্টা করছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদানা আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়তে পড়তে স্বাধীন বোনের লাশ কাঁধে তুলে নিল। তার সাথে আরো কিছু লোক একটু একটু করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। মাকে কাঁধে নিয়ে চলে যেতে দেখে পুতুল পাগল হয়ে উঠেছে। মাকে কিছুতেই যেতে দিবে না। সে মাকে চায়। তার মাকে নিয়ে সবাই কোথায় যাচ্ছে? তার মায়ের সঙ্গে তাকে কেন নিল না? তাকে কেন ফেলে গেল? পুতুল গলা ফাটিয়ে চিৎকার করতে চায়, কিন্তু মুখ দিয়ে একটি শব্দ বের হয় না। তার দুই চোখে তৃষ্ণা। তার মাকে না পাওয়ার কষ্টে মাটিতে কপাল দিয়ে একের পর এক আঘাত দিতে থাকে। পা দিয়ে মাটিতে কই মাছের মতো দাপাদাপি করে। কিন্তু তাকে একজন মহিলা সামলাতে পারছে না। সে আরেক মহিলার সাহায্যে ছোট বোবা মেয়েটিকে ঘরে রেখে বাহির থেকে দরজা লাগিয়ে দেয়। পুতুল দরজা ধাক্কা সে মা যাবে, কিন্তু কেউ তার ডাক শুনল না। মামা করতে করতে মাটিতেই বেহুশ হয়ে পড়ে রইল। তার খবর কেউ নিল না। মা, বাবা ছাড়া পুতুল মেয়েটির জীবনটা কেমন হবে? রাজিয়া নেই, 7 দিন পার হয়ে গেছে। পুতুল স্বাভাবিক হয়নি।
সে বিছানায় জ্বরে পড়ছে। রেনু ছোট ছোট দুই বাচ্চা সামলাতে হিমশিম খাচ্ছে। তার ওপর পুতুলের জ্বরটা কোনোভাবেই কমছে না। ওষুধে কোনো কাজ করছে না। মেয়েটা জ্বরে ঘোরে মাকে খুঁজে। মা ছাড়া তার দুনিয়ায় অন্ধকার। নরম তুলতুলে শরীরটা শুকিয়ে গেছে। চেহারা তার বিষাদের ছায়া। মেয়েটি এভাবে থাকলে মরে যাবে। আপনি দেখেন কিছু করতে পারেন কিনা। স্বাধীন মাথা নাড়িয়ে বলে দেখছি। স্বাধীন দুপুর বেলা ছোট ঘুমন্ত শিশুটিকে নিয়ে পুতুলের সামনে গেল। পুতুল বিছানায় চুপচাপ হয়ে পড়ে আছে। স্বাধীন খাটে একপাশে বসে ডাকল, আম্মা আম্মা, দেখো কারে নিয়ে আসছি তোমার কাছে। পুতুল আম্মা দেখ। পুতুল চোখ মেলে একটু তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নিল। এর মানে সে তাকাবে না। তার ভালো লাগে না। কিন্তু স্বাধীন চুপচাপ হয়ে থাকল না। ছোট বাচ্চাটাকে পুতুলের পাশে নিয়ে শুয়ে দিয়ে বলল, ভাইয়ের থেকে মুখ ফিরিয়ে নিলে আম্মা। তুমি ছাড়া ওর কে আছে বল। তুমি ওর বোন। তোমার কাছে মায়ের গন্ধ পায় বলে রোজ রাতে তোমার বিছানায় তোমার পাশে রেখে যাই। কিন্তু তুমি জ্বরের ঘোরে বলতেই পারো না। সে মায়ের মতো বড় বোনকে কাছে পেয়ে শান্তিপ্রিয় হয়ে গেছে। তোমাকে পেলে সে একদম নীরবতা পালন করে। এটাই তো বোনের প্রতি টান, মায়া, ভালোবাসা। তুমি মুখ ঘুরিয়ে নিলে ভাইটা যাবে কার কাছে? তুমি কি চাও তোমার ভাইয়া তোমার মায়ের মতো দূরে চলে যাক? ভাইকে একটু আদর কর। পুতুল উঠে বসতে চেষ্টা করে। কিন্তু শরীর ফুরবল দেখে বসতে পারে না। আবার বিছানায় পড়ে যায়। স্বাধীন পুতুলকে উঠিয়ে পেছনে একটা বালিশ দিয়ে খাটে বসালো। ছোট ছোট নরম হাত দুটি বাড়িয়ে দেয়। যার মানে সে ভাইকে কোলে নিবে। স্বাধীন কোলে তুলে দিতেই টুপ করে এক ফোঁটা পানি ভাইয়ের চোখে পাতায় পড়ে। আর অবুঝ শিশুটি বোনের কোলে এসে কি সুন্দর চোখ মেলে তাকিয়ে রয়। হাত পা নড়াচড়া করছে। দেখে মনে হচ্ছে সে সবচেয়ে নিরাপদ স্থানে রয়েছে। এই সুন্দর মুহূর্তটা দেখে স্বাধীনের পুরনো কথা মনে পড়ে যায়। সে চোখের পানি লুকিয়ে রাখার বৃথা চেষ্টা করছে। এই তো সেই দিন। বাবা তাকে নিয়ে ফজরের নামাজ পড়ে বাড়িতে আসতেই শুনতে পায় ছোট একটি শিশুর কান্না। যে চোখ বুজে কান্না করে সারা বাড়ি মাথায় তুলত। বাবা তার হাতে ছোট নরম তুলতুলে শরীরটা তুলে দিয়ে বলেছিল, স্বাধীন, এটা তোমার বোন। তাকে মাথায় তুলে রাখবে। হ্যাঁ, স্বাধীন বোনকে কোলে পিঠে মানুষ করেছে। মাথায় পর্যন্ত তুলে রেখেছে। মাটিতে বোনকে সহজে রাখেনি। মাটির পিঁপড়াই যদি তার বোনকে কামড়ে দেয়। আজ সেই বোনটা কথায় শুয়ে আছে। সাড়ে দিন হাত মাটির ঘরে। জিহান লালটা না কালাটা ধর। আজকেই এইটারে চিকেন ফ্রাই করুম। পার্টি হবে মামা। লাল মুরগি ছেড়ে কালোটা ধরতে গেলে হাতের মধ্যে ঠু করে কুক্কুরুক্কু করে উঠে। বাড়ি ভিতর থেকে চোর চোর বলে রমেশ রায় দৌড়ে ছুটে আসে। কালোটা শব্দ করতেই অর্পণ, জিহান, রিহান তিনটা উঠে পড়ে দৌড়। অর্পণ ভাই আজকে গেছি। মুরগি চুরি করতে গিয়া ধরা খাইলাম। আজকে শেষ। এক্ষণে রমেশ রায় মনে হয় বাড়িতে বিচার পাঠিয়ে দিয়েছে। রমেশের বাচ্চাটা যদি আজকে বিচার দেয়, তাইলে ওর খবর আছে। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন নাকি? রাতের বেলা চেয়ারম্যান বাড়ি দুয়ারে কয়েকজন লোক হাত পা ভাঙ্গা অবস্থায় দাঁড়িয়ে আছে। আপনার পোলায় তার বাদর ভাইদের নিয়ে আমার পেয়ারা বাগানে গেছিল। আমার গাছের সকল পেয়ার চুরি করছে। আমি বাধা দেওয়া। আমার কপালে, মুখে পেয়ারা মারছে। দেখেন আমার অবস্থা। আমার গাছের ডাব চুরি করছে। গাছে উঠে সকল ডাব পারছে। আমি বাধা দেওয়া। আমার গাছের ডাব দিয়ে আমার হাত পা ভাঙছে। আমার পুকুরের মাছ চুরি করছে। আমার মুরগি চুরি করতে গেছিল। তারে চোখে দেখছি। সে আমারে দেইখা পালাইছে। চেয়ারম্যান সাহেব গম্ভীর স্বরে বলেন, আর কার কি ক্ষতি হয়েছে? মসজিদের নামাজ পড়ে বের হতেই দেখি আমাদের সবার জুতা নেই। কে নিয়েছে জানি না। আমি মসজিদের ইমাম আজকে গঞ্জের বাজারে গেছিলাম। আর সেখানে আপনার অসভ্য ছেলে তার ভাইদের নিয়ে জুতা বগল থাবা করে বিক্রি করছে। এক জোড়া জুতা ৮০ টাকা। আমি আমার আগের জুতার মতো এক জোড়া জুতা কমে পেয়ে কিনে নিলাম। বাসায় এসে দেখি আমার জুতা আমার কাছেই আসছে। মাঝখানে ৮০ টাকা গেল। আমি এর বিচার চাই। সবার অভিযোগ শুনের আগে কপাল চাপড়ান অসীম তালুকদার। আর ছেলেকে বকতে থাকেন। ছেলেটাকে নিয়ে সে কি করবে? এমন তেরামি সে যদি তার বাপের আমলে করত। মেরে পিঠে ছাল তুলত। আর এই তার গুণধর ছেলে বাপের নামডাক সব ডুবিয়ে ছাড়ছে।
আজকে বাসায় আসুক, ওর খবর আছে। সবাইকে জরিমানা দিয়ে বাড়িতে ঢুকেই বউয়ের দিকে তাকিয়ে বলল, হতচ্ছাড়া, বাড়িতে পা রাখলেই আমাকে ডাক দিবে। ও কি পেয়েছে? প্রতিদিন এসব বদনাম করবে। আর আমি সব মেনে নিব। আহা, আপনি রাগ করছেন কেন? ও বাচ্চা ছেলে। এই বয়সে দুষ্টুমি করবে না তো? তাহলে কবে করবে? আপনার মতো বুড়ো বয়সে। রাবেয়া, আমার মাথা গরম করবে না। বেশি বার বেড়েছে তোমার ছেলে। তুমি ওকে আহ্লাদ দিয়ে মাথা তুলেছ। তোমার জন্য ছেলের এই অতপতন। আপনি আপনি এত বড় কথাটা বলতে পারলেন? 10টা না 5টা না। আমার একটা মাই সন্তান। আমি একটু বেশি আদর করি। তাই বলে আমি ওকে আহ্লাদ দিয়ে মাথায় তুলেছি? আমি কালই বাপের বাড়ি চলে যাব। থাকবো না এই সংসারে। এই সংসারের লোক আমার আর আমার ছেলের সুখই সজই করতে পারে না। রাবেয়া স্বামীর ওপর অভিমান করে দরজা লাগিয়ে বসে কাঁদতে লাগলো। ভাইজান, ভাবি রেগে গেল। সাফিন, বাদ দেও তোমার ভাবির কথা। সে এমনই ছিদকাদুনি মহিলা একটা। 3 বাদরকে ধরে নিয়ে আসো। এদের একটা ব্যবস্থা করতে হবে। জি, ভাই। আমি খোঁজ নিচ্ছি। দোস্ত, তোরা পালা। সাফিন চাচা তোদের 3টারে খুঁজতাছে। একবার হাতের কাছে পাইলে খবর আছে। চেয়ারম্যান সাহেব আজকে তার বাপজান অর্পণের ওপর বেশি খ্যাপা। আমার নামে বিচারটা কে দিল সেটা আগে বল। মনে হয় রমেশ রায়। রমেশের বাচ্চা, তোর খবর আছে? রমেশের খবর পরে কর। আগে পালা। বন্ধু সাফা থেকে খবর পেয়ে 3 ভাই নদীতে ঝাঁপ দিয়ে নদীর ওপারের রোহিতপুর গ্রামে দিকে সাঁতরে যেতে লাগলো। নদীর পানি কমে যাওয়া অতটা গভীর নয়। নদীর মাঝেই একটু বেশি পানি। আর কিনারায় কোমর সমান পানি। রাতের বেলা ভাইকে নিয়ে বসে আছে পুতুল। তার জ্বর কমতে শুরু করেছে। হারিকেন আলো প্রায় শেষের দিকে। চোখটা ঘুমের জন্য মেলে রাখায় দেয়। রাতে মামি জোর করে 2 লোকমা ভাত তুলে খাইয়েছে। এরপর ওষুধ খাইয়ে দিয়েছে। এখন একটু ঘুমাতে পারলে বেশ শান্তি লাগবে। কিন্তু তার ঘুমটা গভীর হওয়ার আগেই ছাগলের ডাক কানে ভেসে আসে গোয়াল ঘর থেকে। এমন সময় ছাগলগুলো ডাকছে কেন? মামা বাসা নেই। মামি তার রুমে বাবুকে ঘুম পাড়াতে গেল। মনে হয় চোখ লেগে গেছে, তাই কিছুই টের পায়নি। পুতুল ভাইয়ের ওপর একটা কাঁথা দিয়ে দিল। দরজাটা খুলে মাথাটা একটু বের করে আবার ভিতরে ঢুকিয়ে নেয়। বাহিরে চাঁদের আলোয় কিছুটা পরিষ্কারের মধ্যে কেমন যেন অদ্ভুত দৃশ্যতে চোখ আটকে যায়। ছাগলের রশি ধরে টানছে 2 অদ্ভুত লোক। তাদের পা থেকে মাথা পর্যন্ত গাছ লতাপাতা দিয়ে ঢাকা। এটা আবার কি জিনিস? পুতুল ভেবে পায় না। একজন তার আদরের রানীকে কাঁধে নিয়ে হাঁটতে দেখে নিজের পায়ের জুতা খুলে রাগে ছুঁড়ে মারে। মুখের ওপর ছোট একটা জুতা দেখে উহু শব্দ করে উঠে অর্পণ। তার মুখের ওপর এমন লিলিপুট জুতাখানা কে মারল? পুতুল ভয় না পেয়ে আদরের রানীকে কোলে নিয়ে তার ঘরে ঢুকেই দরজাটা ঠাসস করে লাগিয়ে দেয়। দরজার শব্দে রেনুর ঘুমটা ভেঙে যায়। ঘর থেকে বেরিয়ে আসে। ততক্ষণে 3 ভাই ছাগল রেখেই হাওয়া। পুতুল রানীকে জড়িয়ে ধরে বসে আছে। রাজিয়ার সাথে এই বাড়িতে তার থাকার 5ম দিনই রানীর জন্ম হয়। ছাগলের বাচ্চার নামটা তার মায়ের দেওয়া, রানী। তাই এটার প্রতি তার মনটা একটু বেশিই নরম। অর্পণ ঠোঁট ধরে পুকুর পাড়ে বসে সমানে 2 বেনিওয়ালিকে বকে যাচ্ছে। আজ পর্যন্ত কেউ তাকে একটা থাপ্পড় মারেনি। সেখানে কিনা এই লিলিপুট একখানা জুতা ছুঁড়ে মারে। তাও আবার কাকে? মিস্টার অর্পণ তালুকদারকে। এই লিলিপুট জুতার মালিককে আমি দেখে নিব। অসভ্য মেয়ে মানুষ। সকালে মর্গদের ডাকে পুতুলের ঘুম ভেঙে যায়। বিছানায় ভাইকে ছোট হাতে ঠিক করে দিয়ে বিছানা ছেড়ে ওঠে। রানী কাঁচা মাটির ঘরে পাটের বস্তা ওপর আরাম পেয়ে ঘুম। পুতুল ঘর ছেড়ে বাহিরে বের হতেই দেখে মামি রান্না করছে। মামিকে একটা মিষ্টি হাসি উপহার দিল। পুতুল মা, ভাই কি এখনো ওঠেনি? পুতুল মাথা নাড়িয়ে না বল। যার মানে ভাই এখনো ঘুম। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে আসো। খাবার প্রায় হয়ে এলো। পুতুল চলে যেতে নিলেই রেনু আবার তার পায়ের দিকে তাকিয়ে ডাকলো, এই পুতুল, দাঁড়াও। তোমার পায়ের জুতা কোথায়? পুতুল রাতের কথা মনে পড়তেই চোখ বর্ষর করে ফেলেছে। রাতের আজব মানুষের জন্যই তো রানী তার ঘরে সারা রাত ছিল। মামির জুতা কথা বলতেই চুপ সে গেল। এখন কি বলবে সে? মিথ্যে সে বলতে পারবে না। বুঝেছি, রাতে মনে হয় হারিয়ে ফেলেছ। আচ্ছা, তুমি যাও। আমি জুতাটা পরে খুঁজে দেব। পুতুল মাথা নাড়িয়ে তাড়াতাড়ি চলে যায়।
পুতুল বালতি ভরা পানি থেকে মগ দিয়ে পানি তুলো। এক জায়গায় বসে দাঁতের মাজন দিয়ে দাঁত পরিষ্কার করতে লাগলো। লিলিপুট একখান জুতা দড়ি দিয়ে গাছে ঝুলিয়ে রেখেছে অর্পণ। ছোট ছোট ইটের টুকরো পুকুরে ফেলতে ফেলতে বলল, অসভ্য মেয়ে মানুষকে তার পাওনা শাস্তি না দিয়ে আমি এই গ্রাম ছাড়ছি না। তোমার কপালে শনি লেগে গেছে লিলিপুট। অর্পণ কি চিজ বুঝতে পারোনি? এবার বুঝবে তুমি। সকাল হয়ে গেল, এখনো তিনটা ছেলে উধাও আছে। কোথায় গেছে কোনো খবর নেই। একে তো অন্যায় করেছে, আবার লুকিয়ে রয়েছে। এদের সাহস দেখে আমি হতবাক হচ্ছি। আর সাফিন, তুমি তাদের খোঁজে বের করতে পারলে না? ভাইও, পুরো গ্রামে আমাদের লোক লাগিয়েছি, কিন্তু কেউ সঠিকভাবে বলতেই পারেনি। আমার মনে হয় ওরা গ্রামে নেই, আর গ্রামে থাকলে অবশ্যই ধরা পড়বে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, বাড়ি ভিতরে আসতে পারি? কে? আমি হারুন মাস্টার। হারুন মাস্টার, এত সকালে কেন? ভেতরে আসুন। জি, আসতে হলো হঠাৎ? আপনার ছেলে জনাব অর্পণ তালুকদার স্কুল ঠিক মতো যায় না। আপনি স্কুলে যে হাজিরা খাতা দেখলেই বুঝতে পারবেন, অনুপস্থিতিতে ভরা। তার ওপর দশম শ্রেণী টেস্ট পরীক্ষা দিয়েছে, নামে মায়ে গণিতে ফেল আসছে, বাকি সাবজেক্টে টেনেটুনে পাশ করছে। আর তার সাথে দুই ভাই গোল আলু পাইছে একই সাবজেক্টে। টেস্ট পরীক্ষা যে এত খারাপ করছে, তারে কি বোর্ড পরীক্ষা বসতে দেওয়া যায়? আপনি বলুন। হারুন মাস্টার তার অভিযোগ বলে চলে যায়। চেয়ারম্যান সাহেব অসীম তালুকদার রেগে নিজেই ছেলের জন্য গাড়ি নিয়ে বের হলো। সাফিন ভাইয়ের সাথে যাচ্ছে। সে যেভাবে রেগে আছে, কিছু উল্টাপাল্টা না করে বসে। এই মেয়েকে আমাদের স্কুলে ভর্তি করানো যাবে না। কেন? কেন করানো যাবে না? কি সমস্যা? দেখো স্বাধীন, তুমি শান্ত হও। এভাবে শুধু শুধু রেগে যাচ্ছ। মেয়েটি সমাজ থেকে বিতাড়িত। তাকে এবং তার মাকে একঘর করা হয়েছিল। তা তুমি ভুলে গেলেও গ্রামের মানুষ কিন্তু ভুলেনি। নেহা তোর মায়ের মৃত্যুতে গ্রামের কিছু মহিলা শেষ অন্তিম কাজে সাহায্য করেছে, এবং জানাজায় উপস্থিত হয়েছিল। আর সেটা কিন্তু গ্রামের মেয়ে এক সময় ছিল বলে। আমি ওকে ভর্তি নিলে আমার চাকরি নিয়ে টানাটানি পড়বে। এই স্কুলের শিক্ষকতায় আমার সংসার চলে। তোমার জন্য নিজের পরিবারকে না খাইয়ে রাখতে পারবো না। আর তাছাড়া মেয়েটা বাক প্রতিবন্ধী, সে কথা বলতে পারেন না, কানে শুনে না। এমন স্টুডেন্ট এখানে কোনোভাবেই এলাও নয়। ওর জন্য বাকি স্টুডেন্ট সমস্যা হবে। পুতুল হতে পারে, আর 10টা বাচ্চাদের মতো নয়। কিন্তু তাই বলে এতটা অবজ্ঞা করা কি ঠিক? সবুজ, আমি হতবাক হয়ে যাই। তুমি, আমি এক সময় একই সাথে পড়াশোনা করেছি। তোমার পরীক্ষা ফ্রি দেওয়ার মতো পরিস্থিতি ছিল না, অথচ সেই আমি তোমার সেমিস্টারে পরীক্ষা টাকা জোগাড় করে দিয়েছিলাম। ভাগ্যিস তোমার মতো এতটা নিমুখ হারাম হতে পারিনি। দ্বিতীয়বার দেখে নিলাম। তুমি, রাফি দেদেরকে আমি আমার কলিজা কেটে খাওয়ালে মনে হয় কম হতো। আজ চলে যাচ্ছি। আর যাওয়ার আগেই একটা কথা বলে যাই। আজ যাকে তুমি এবং তোমরা সবাই অবহেলা করলে, একদিন তার জন্যই আফসোস করবে। আমার কথা মিলিয়ে নিও। আমি স্বাধীন আজ কথা দিয়ে যাচ্ছি। পুতুল কথা বলতে না পারার জন্য ওর পড়াশোনা পিছিয়ে থাকবে না। ওকে আমি নিজের হাতে গৌরব এমনভাবে মানুষ করব, সবাই একদিন তাকে আপন করে নিতে বাধ্য হবে। আমি দেখিয়ে দিব, পুতুল নিজের লড়াই নিজে লড়তে পারে। আমার বোন নেই বলে মামা হয়ে তাকে দূরছাই করব। আমি এমন পাষাণ নই। আমি আমার সেরা ঠাই দিয়ে যাব। স্বাধীন পুতুলের হাত দুটো ধরে বলল, আম্মা, আপনি পারবেন না আপনার এই ছেলের জন্য দেখিয়ে দিতে। আপনার এই মামার মুখ রাখতে পারবেন না। এতক্ষণ দুইজনের কথাই পুতুল সবটা শুনে মাথা নিচু করে কাঁদছিল। আজ তার জন্য মামাকে কতগুলো কথা শুনতে হচ্ছে। সে কি পারবে মামার বলা প্রত্যেকটা কথার মান রাখতে? এই ছোট্ট জীবনে তাকে যে বেঁচে থাকতে হলে লড়াই করতে হবে। সে যদি পিছুপা করে তাহলে কি হবে? পুতুলের নীরবতা দেখে স্বাধীন হাঁটু ভেঙে অফিস রুমে সব শিক্ষকের সামনে বসে পড়ে। দুই হাতে পুতুলের চোখের পানি মুছে বলল, আপনি পিছুপা হলেন তো হেরে গেলেন আম্মা। এই লড়াই আপনার। যুদ্ধ শুরু হওয়ার আগেই যে ভয় পেয়ে ময়দান ছাড়ে, সে কখনো বিজয়ী হয় না। আপনারা পিছিয়ে যাওয়া মানে হেরে যাওয়া। আপনি হেরে গেছেন তো মরে গেছেন। আপনি কি ভীতু আম্মা? আপনি কি ভয় পাচ্ছেন? আপনি কি আমার কথার মূল্য বুঝতে পারছেন না?
আমি জানি এই ছোট্ট মাথায় আপনার অনেক চাপ পড়ছে, কিন্তু আমি যে নিরুপায় আম্মা। আজ আমি আছি, কাল আমি নাও থাকতে পারি। আমরা এই পৃথিবীতে এসেছি স্বল্প সময়ের জন্য। আমাদের একদিন আসল ঠিকানা ফিরে যেতে হবে। আমি না থাকলে আপনি নিজে নিজেকে নিরাপদ রাখতে পারবেন। আমি তার ব্যবস্থা করে যাব। আমি জানি আম্মা, এই কঠিন কঠিন কথাগুলো আপনার মস্তিষ্কে চাপ নিতে এখন পারছে না। কিন্তু একদিন ঠিকই এই কঠিন কথাগুলো মানে আপনি বুঝতে পারবেন। স্বাধীন পুতুলকে কোলে নিয়ে গ্রামের স্কুল ছেড়ে চলে এসেছে সেই কখন। কিন্তু তার রেশ রয়ে গেছে স্কুল অফিস রুমে এখনো। স্বাধীন কথাগুলো ওই অফিস রুমের কিছু শিক্ষকের মন ছুঁয়ে গেছে। কিন্তু হেড স্যার যেখানে তার বন্ধু হয়ে ভর্তি করল না, তখন তারা চুপচাপ সবটা নীরবে দেখে গেল। তাদের খারাপ লাগছে এই ছোট মেয়েটির জন্য। সত্যি কি মেয়েটি পড়তে পারবে না? ছোট পুতুল কথা বলতে পারেন না, এটা কি তার অপরাধ? পুতুল বাসায় এসে ভাইকে বিছানায় পা মেলে দুই হাতে কোলে নিয়ে কাঁদছে। সে কি করবে বুঝতে পারছে না। আজ মায়ের কথা বড্ড বেশি মনে পড়ছে। মা তাকে একা ফেলে কেন চলে গেল? মা তার পাশে থাকলে সে সাহস পেত। মায়ের হাসিতে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজও পানির মতো সহজ লাগত। কিন্তু মা নেই। তার বাবা থেকেও নেই। এই কষ্টগুলো একটু একটু করে বুকের বাম পাশে জ্বালা ধরিয়ে দিচ্ছে। জেলে বসে মা ছেলে সাজা কাটছে। তাদের মুক্তি কবে হবে জানা নেই। এমন সময় পুলিশ দারোগা এসে জানালো বড় স্যার নাসিমা বেগমকে ডাকছে। তিনি বের হয়ে অফিস রুমের সামনে আসতেই নিজের চাচা শ্বশুর চান মিয়া মশাইকে দেখে আমতা আমতা করল। চাচা আপনি এখানে? দেখতে এলাম তোমায়। কতটা ভালো আছো জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করছি না। নিজ চোখে দেখা যাচ্ছে। লজ্জা নেই তোমার? একটা নারী হয়ে এত ছলনা কেমন কর? নারী হয়ে এক নারী ঘর ভাঙলে, আবার আরেক নারীকে মিথ্যে আশা দিয়ে বিয়ের আসর পর্যন্ত টেনে আনলে। আমাদের সরোয়ার বাড়িটা তুমি কলঙ্ক করে দিলে। তোমাকে আমার ভাই শখ করে তার ছেলের জন্য বউ করেছিল। কিন্তু তুমি বস্তি থেকে উঠে এসে বস্তি রয়ে গেলে। তোমার আবভাব আমার ভাতিজা বুঝতে পেরেছিল। তাই তাড়াতাড়ি বিদায় নিয়েছে। আর যাওয়ার আগেই তার গুণধর ছেলে তোমার জন্য অমানুষ হবে সেটা জানতো ও। তাই তার সন্তানের ঘরে বংশের প্রথম সন্তান দুনিয়ায় যে আসুক, মেয়ে কিংবা ছেলে, তার নামে এই সম্পদ। যে বাড়িতে এতদিন ছিলে সেই 7 শতাংশ জমি তোমার নাতি পুতুলের নামেই হয়ে গেছে। তার বিয়ে 18 বয়সে কোনো যোগ্য পুরুষ সাথে হলে সেই সম্পত্তির অংশীদার তার স্বামী হবে। মেয়েটি কথা বলতে পারে না বলে কম অত্যাচার করনি। তুমি মেয়ে হয়ে মেয়েদের কষ্টে কষ্ট পাও না। ধিক্কার তোমায়। তুমি এবং তোমার ছেলে জেলে পচে মর। আর যদি কোনোদিন ছাড়া পাও, সেই দিন সরোয়ার বাড়িতে পা রাখবে না। আমি এটা বলতেই নাতির ঘরে ছেলে অন্তরকে নিয়ে এসেছি। তাকে নিয়ে পুতুল সাথে দেখা করতে যাচ্ছি। দেশ ছাড়ার আগেই অসহায় মেয়েটিকে একটিবার না দেখলে শান্তি পাব না। আমরা পুরো পরিবার বিদেশে চলে যাচ্ছি। অন্তর চলো। তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দিব, যার নাম পুতুল। ছোট পুতুলকে নিয়ে চিন্তা করছে স্বাধীন। কাল একবার নদীর ওপারের স্কুল যাবে কথা বলতে। সেখানে দেখি কি বলে। দুপুরের খাবার খেয়ে স্বাধীন আবার নিজের কাজে চলে যায়। স্বাধীন চলে যেতেই একটা গাড়ি স্বাধীনদের বাড়ি থেকে অনেকটা দূরে রাখলো। বাকিটা পথ হেঁটে আসতে হবে। কারণ রাস্তা সরু আর চিকন। এখানে গাড়ি নেওয়া সম্ভব নয়। গাড়ি থেকে নেমেই হাঁটতে হাঁটতে উঠোনে দাঁড়ায়। রেনু নিজের ছেলেকে ঘুম পাড়িয়ে, রাজিয়া ছেলেকে কোলে নিয়ে বোতলের দুধ খাওয়াচ্ছে। এমন সময় অচেনা দুইজনকে ভর দুপুর বেলা দেখে পুতুলকে দেখতে পাঠালো। কে এসেছে পুতুল জানে না। তবুও মামির কথায় ঘর ছেড়ে বাহির আসে। তাকে দেখে চানমিয়া জড়িয়ে ধরে আদর করতে নিলে সে ভয় পেয়ে পিছনে চলে যায়। পুতুলকে পিছনে চলে যেতে দেখে তিনি ডাকেন, আমায় তুমি ভয় পেলে পুতুল? ভয় পেয়েও না। আমি তোমার কোনো ক্ষতি করতে আসেনি। আমি চানমিয়া তোমার দাদুর বাড়ির লোক। সম্পর্কে তোমার বড় আব্বু হই। আর এই যে আমার পাশে যাকে দেখছো, সে তোমার বড় ভাই অন্তর। অন্তর এই সেই পুতুল যার কথা তোমাকে আমি একটু আগে বলেছিলাম। অন্তর হাই দিল। কিন্তু পুতুল কোনো কিছু না বলে চুপটি করে রইল। রেনু ততক্ষণে পুতুলের ভাইকে কোলে নিয়ে বাহিরে এসে অচেনা দুইজনকে দেখে বলল, আপনারা কারা? কাকে চাই? জি, আমরা পুতুলের দাদুর বাড়ির লোক। পুতুলের মাকে একটু ডেকে দিবেন।
কিছু জরুরি কথা বলে চলে যাব। রেনু কি বলবে বুঝতে পারছে না, তবুও মুখ ফুটে বলল, রাজিয়া এখানে থাকে না। রাজিয়া থাকে না মানে? সেই কোথায় গেছে? সেখানের ঠিকানা দিন, আমরা কথা বলবো। সেখানে মৃত্যুর আগে কেউ যেতে পারে না। রাজিয়া এই পৃথিবীতে নেই। সে মারা গেছে 1 মাসের বেশি হয়ে গেছে। চান মিয়া চমকে দিল। তিনি পিছনে থাকাতেই রাজিয়া ভাই স্বাধীনকে দেখতে পান। মারা গেছে? কিন্তু কিভাবে? এটা কিভাবে হলো? যে স্বামীকে ভালোবেসে বিয়ে করেছিল, তার সেই স্বামী তাকে মেরে ঘর ছাড়া করে। 8 মাসের গর্ভবতী রাজিয়া চোখের পানি নিয়ে ভাইয়ের কাছে আসে। ভণ্ড, প্রতারক স্বামী দ্বিতীয় বিয়ে খবর। এবং তার কয়েকদিন পরই কলপারে পা পিছলে পড়ে আহত হয়। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সে এবং তার সন্তান দুজনই মারা গেছে। আমি পারিনি তাকে এবং তার সন্তানকে বাঁচাতে। রেনু আর পুতুল দুজনই চমকে স্বাধীন দিকে তাকিয়ে রয়। ওদের চোখে, মুখে একটাই প্রশ্ন। স্বাধীন মিথ্যে বলল কেন? স্বাধীন কথায় তিনি মর্মাহত হন। চোখে তার হতাশা ছাপ। ছোট নিঃশ্বাস ফেলে বলল, রাজিয়া স্বামী রাজিয়া মৃত্যু খবরটা জানে না। আর জানাতে চাই না। কারণ বেঁচে থাকতে যার খবর তারা রাখার প্রয়োজন বোধ করেনি। আর সে যেখানে মারা গেছে, তাতে তাদের কিছু যায় আসবে না। বরং ঝামেলা থেকে মুক্তি পেয়ে গেছে। আমি চাই না আমার বোনের ব্যাপারে কেউ আর কিছু জানুক। পুতুল মা, তাদের জন্য পানি নিয়ে এসো। অনেক দূর থেকে এসেছেন। তারা নিশ্চয় খুব ক্লান্ত। পুতুল মাথা নাড়িয়ে ঘরে পানি আনতে গেল। আশা করি আপনাদের আর কিছু বলার নেই। গরিবের বাড়িতে দুপুরে এসেছেন, না খেয়ে যাবে না। রেনু, তাদের খেতে দাও। দাঁড়াও স্বাধীন, আমার কথা এখনো শেষ হয়নি। চান মিয়া কিছু কাগজ বের করে দিলেন। স্বাধীন কাগজটা না নিয়ে চুপচাপ গম্ভীর মুখে তাকিয়ে রইল। এখানে সরোয়ার বংশের কন্যা পুতুলের নামে সম্পত্তি ভাগ লিখা আছে। পুতুলের দাদা তার বংশের কথা চিন্তা করেই দলিল লিখিত করে গেছেন। সেখানে ছেলে কিংবা মেয়ে, প্রথম যে সন্তান আসবে, তার নামেই এই সম্পত্তি হয়েছে। যেহেতু প্রথম সন্তান মেয়ে এবং পরবর্তী আর কোনো সন্তান নেই, তাই এই হোক পুতুলের। পুতুলের 18 পূর্ণ হলেই সে সম্পত্তির মালিক হবে। তার বিয়ে যদি কোনো ছেলের সাথে হয়, তাহলে সেও তার অংশীদার হবে। আপনি মিথ্যে কেন বলেন? রাজিয়া নেই ঠিক আছে, কিন্তু তার ছেলে মারা গেছে। স্বাধীন রেনুর দিকে তাকিয়ে বলল, আমি যা করেছি ঠিক করেছি। কারণ সরোয়ার বংশধর হিসেবে তাদের ছেলে আগমনে মোস্তফা এবং তার মা এই বাড়িতে কোনোভাবে পা রাখুক, তা আমি চাই না। মিলন পুতুলের ভাই। মিলনকে নিতে এই বাড়িতে ছুটে অবশ্যই আসবে। কিন্তু পুতুলের জন্য তাদের মন পুড়বে না। আর আমার বোনের শেষ চিহ্ন তাদের হাতে তুলে দিতে পারবো না। তাই আমি মিথ্যে বলেছি। তারা লোভের জন্য আসবে। পুতুলের পর মিলনই তাদের শেষ ভরসা হবে সম্পত্তির ভাগের অংশের জন্য। একটা মিথ্যে যদি সবকিছুর সমাধান হয়ে যায়, তাহলে সে মিথ্যেই ভালো। আপনি ভুলে যাচ্ছেন, সত্যিটা মিথ্যে বলে ঢেকে রাখা যায় না। একদিন না একদিন সত্যিটা প্রকাশ পেয়ে যায়। পরে যদি সত্যিটা প্রকাশ পায়, ততক্ষণে আমি পুতুলের বিয়ে দিয়ে দিব। আর আমি তখন সত্যিটা সবাইকে জানিয়ে দিব। তুমি ভয় পাও কেন? আমি থাকতে তোমাদের সাথে খারাপ কিছু হতে দিব না। ভরসা রাখো। ভরসা, বিশ্বাস করি বলেই চুপ ছিলাম। আপনি পাশে থাকলে আমাদের কিসের ভয়? আপনি আছেন তো আমি আছি। আপনি নেই তো আমরা নেই। তাহলে আজকের কথাগুলো এখানেই সমাপ্ত কর। পুতুলের বিয়ে দিলে তখন ভাবা যাবে। শুনো, কালকে আমি পুতুলকে সাথে নিয়ে নদীর ওপারের স্কুলের শিক্ষকের কাছে যাব। আমি চাই পুতুল পড়ুক। অনেক অনেক পড়ুক। পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ নিজে গড়ুক। মানুষের মতো মানুষ হোক। শুধু পুতুল নয় রেনু। আমাদের 2 ছেলে সাজু, মিলন পড়বে। ওদের আমি পড়াবো। যে স্বপ্ন পূরণ আমার হয়নি, সেটা ওরা অর্জন করুক। আমি একদিন গৌরব করে বলতে পারবো, আমি আমার 3 সন্তানকে পড়াশোনা করিয়েছি। আবার মানুষের মতো মানুষ বানিয়েছি। তাদের চোখে ধনী, গরিব, বড় ছোট বলে কিছু না থাকুক। তাদের চোখে সবাই সমান মানুষ, মানুষের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিক। বিশ্বাস, ভরসা, আস্থায় বাঁচব। অসীম তালুকদার নদীর এপারে রোহিতপুর গ্রামের পথে রওনা হয়েছেন। এইদিকে রাত হতেই জিহান, রিহানকে নিয়ে সারাদিন না খাওয়া অর্পণ। লিলিপুটকে শিক্ষা দিতেই আজ চুপচাপ পুকুর পাড়ে বসেছিল।
কোনো কিছুতেই তার মনোযোগ ছিল না। রাগে কষ্টে কারো বাড়িতে যেতে ভুলে গেল। কারো কোনো ক্ষতি করেনি। তাদের সারাদিন ধরে না খাওয়া খিদে পেট মোচড় মারছে। পেটের মধ্যে কেমন বুদবুদ শব্দ করছে। রাতের আধার নেমে আসে চারদিক থেকে শিয়াল ডাক। কেমন ভয়ঙ্কর অবস্থা। শেয়ালের হাঁক জন্য ঘর ছেড়ে রাতে বের হওয়া মুশকিল। কেউ যদি বাড়ির উঠোনে 5 মিনিটের বেশি দাঁড়িয়ে থাকতে চায়, তাহলে শিয়ালের আক্রমণ থেকে বাঁচা সম্ভব নয়। সে আঘাত করে বসে। ইদানিং শিয়ালের উৎপাত বেশি বেড়ে গেছে। পুতুল তার ভাইকে জড়িয়ে ধরে ঘরে বসে আছে। মামির ডাক দিয়ে গেছে তাদের ঘরে শোয়ার জন্য, কিন্তু পুতুল আসেনি। এই ঘরে তার মা ছিল। মায়ের গন্ধ এখন এই ঘর থেকে পায়। সে এই ঘর ছেড়ে যেতে চায় না, আর ভাইকে ওহ দিতে চায় না। তাই রেনু চলে গেছে। স্বাধীনের দুপুরে শরীরটা একটু বেশি খারাপ লাগায় তাড়াতাড়ি কাজ থেকে চলে আসে। এখন রাতে অসুস্থতা বেড়েছে। স্বাধীন শরীরটা ভালো না থাকায় একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে। এই দিকে পুতুলের মধ্যে ভয় ঢুকে গেছে। তার হাত পা কাঁপছে। কি করবে বুঝতে পারছে না। তবুও জিদ ধরেছে। মামাদের রুমে যাবে না, কারণ তাদের খাটটা বেশি একটা বড় নয়। 3 জনের শোয়ার খাটে সে এবং ভাই গেলে মামাকে নিচে মাটিতে শুতে হবে। এখন ঠান্ডা পড়ে। এই সময় মাটিতে ঘুমালে আরো অসুস্থ হয়ে পড়বে। তাই সেই রুমে না গিয়ে নিজের রুমে চুপচাপ শুয়ে রইল। পুতুলের চোখ বুজে নিতেই শিয়ালের ডাক ভেসে আসে তাদের উঠোন থেকে। উঠোনের পূর্ব দিকে বাথরুমে চাক বসানো। সেই দিকে চারদিকে কলাগাছে ঘেরা। সে জায়গায় থেকে কেমন ভয়ঙ্করভাবে ডাকছে। মনে হচ্ছে শব্দগুলো আরো সামনে এগিয়ে আসছে। ভাইকে 2 হাতে শক্ত করে বুকে জড়িয়ে ফুঁফিয়ে কেঁদে ওঠে। মনে মনে মায়ের শেখানো দোয়া পড়তে থাকে। হে আল্লাহ, আমি আপনার নিকট দুনিয়া ও আখেরাতে ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছি। হে আল্লাহ, আমি আপনার নিকট ক্ষমা এবং নিরাপত্তা চাচ্ছি আমার দিন, দুনিয়া, পরিবার ও অর্থ সম্পদের। হে আল্লাহ, আপনি আমার গোপন ত্রুটিসমূহ ঢেকে রাখুন। আমার উদ্বিগ্নতাকে রূপান্তরিত করুন নিরাপত্তায়। হে আল্লাহ, আপনি আমাকে হেফাজত করুন আমার সামনের দিক থেকে, আমার পিছনের দিক থেকে, আমার ডান দিক থেকে, আমার বাম দিক থেকে এবং আমার উপরের দিক থেকে। আর আপনার মহত্বের অছিলায় আশ্রয় চাই আমার নিচ থেকে হঠাৎ আক্রান্ত হওয়া থেকে। শিয়ালের একটা শব্দ নয়, বেশ কয়েকটা শব্দ আসছে। শিয়াল কতগুলো বাহিরে জানা নেই। একটু পর দামদুম শব্দ হচ্ছে। মনে হয় ঘরে চাল ভেঙে ঘরে ঢুকে যাবে। পুতুল আর নিতে পারল না। চিৎকার করতে চাইলেও পারছে না। ভয় কপাল বেয়ে ঘাম ছুটে আসে। এর মধ্যেই মিলনের ঘুম ভেঙে যায়। ছোট দুধের শিশুর উচ্চস্বরে কান্না করছে। সেটা বাহিরে পশুর ভয় নাকি বনের কষ্ট বুঝতে পেরে কান্না করছে জানা নেই। কিন্তু পুতুল আর ঠিক নেই। হাত থেকে ভাই ছিটকে খাটের বিছানায় পড়ে। আর পুতুল তার পাশে বেহুশ হয়ে যায়। জ্ঞান ফিরে পাওয়ার পরে নিজেকে বিছানায় আবিষ্কার করে। পাশে হাত দিতেই ভাইকে না পেয়ে পুতুল অস্থির হয়ে যায়। কান্না করে ওঠে। রেনু পুতুলকে জড়িয়ে ধরে শান্ত করতে করতে বলল, তোমার ভাই ঠিক আছে। তার কিছুই হয়নি। এই যে দেখ তোমার মামার কোলে শান্ত হয়ে ঘুমিয়ে আছে। পুতুল তার ভাইকে কোলে নিতে হাত বাড়িয়ে দেয়। স্বাধীন পুতুলের মনের অবস্থা বুঝতে পেরে মিলনকে কোলে তুলে দিতেই ভাইকে জড়িয়ে ধরে আদর করে। কপালে হালকা ব্যথা পেয়েছে। কপালটা কেমন লাল হয়ে গেছে। তার ভাই কি খুব কষ্ট পেয়েছে। পুতুল অসহায় চোখে ভাইকে দেখে যায়। রেনু, স্বাধীন এত বুঝাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। পুতুল নিজেকে দায়ী করতে লাগলো। স্বাধীন পুতুলের মাথায় হাত রেখে বলল, কাল রাতে শিয়াল ডাক শুনতে পেয়েছো তাই না? কিন্তু শিয়ালের মতো দেখতে হলেও শিয়াল ছিল না। ওই জঙ্গলি পশুগুলো বেলালদের বাড়ির গোয়াল ঘরের আস্ত গরু খেয়ে ফেলেছে। রাতে গোয়াল ঘরে ঢুকে এমন বীভৎস কর্মকাণ্ড করেছে। কিন্তু শিয়াল ছিল না। ধারণা করা হচ্ছে ওটা বাঘথাবা। এমন নামই শুনতে পেয়েছি। স্বাধীন পুতুলের মাথায় হাত রেখে বলল, আজ থেকেই তোমরা দুজন আমাদের সাথে ঘুমাবে। 2 খাট একসাথে বিছানো হবে। এটা নিয়ে আর না বলবে না। আমি তাহলে খুব রাগ করব। খাবার খেয়ে তৈরি হও। আমরা বের হব। পুতুল মাথা নাড়িয়ে আচ্ছা বল। আম পাতা জোড়া জোড়া। মারবো চাবুক চড়বো ঘোড়া। ওরে বুবু সরে দাঁড়া। আসছে আমার পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া খেপেছে। চাবুক ছুঁড়ে মেরেছে। উফ বড্ড লেগেছে।
ইয়াসমিন ম্যাম ছোট বাচ্চাদের থেকে ছড়া শুনছেন। পুতুল স্কুল প্রাঙ্গণে দাঁড়িয়ে সবটাই শুনতে পায়। তার স্কুলটা বেশ পছন্দ হয়েছে, কিন্তু এই স্কুল কি তাকে রাখবে? ম্যাম কি ওদের মতো তার সাথে কথা বলবে? তাকে নিয়ে যদি মজা করে? তাই চুপ করে দাঁড়িয়ে আছে। এর মধ্যেই স্বাধীন তাকে ডেকে নিয়ে গেল। গায়ে তার সাদা পাজামা পাঞ্জাবি, মাথায় টুপি, চোখে চশমা, মাথার চুল পাকা, দাড়ি বেশ বড় বড়। লোকটা মামার সাথে হেসে কথা বলছেন। কিছু কাগজপত্র তৈরি করে মামার থেকে সই নিয়ে বলল, পুতুল এখানে পড়তে পারবে, যেহেতু এই বছর প্রায় শেষ। বাচ্চাদের পরীক্ষা ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু, তাই আগামী বছর জানুয়ারিতে তার ভর্তি হবে। বাসায় বসে পড়াশোনা করাও স্বাধীন। জি স্যার, আমি ওকে পড়াবো। আজ আসি স্যার। তাদের কথায় বুঝতে পারল তার এখানে ভর্তি হবে। পুতুল মামার হাত ধরে লাফিয়ে লাফিয়ে স্কুল থেকে বের হয়। সে খুব খুশি, তার ভাব ভঙ্গিতে প্রকাশ পাচ্ছে। স্বাধীন খুশি হলো। মেয়েটা পড়তে পারবে বলে আজ কত খুশি হয়েছে। নতুন জায়গায়, নতুন স্কুল, নতুন জামা, বই, চক, বোর্ড, সব কিছু সে পাবে। আর 10 লিপি বই, চক, বোর্ড নিয়ে বাসায় পড়াতে লাগলো স্বাধীন। সে আওয়াজ করে পড়তে না পারলেও লিখাটা আয়ত্তে এনেছে। হাতের লিখা প্রথমে খারাপ হতো, বেশ কয়েকবার চেষ্টা করার পর মোটামুটি ভালো হয়েছে। এখন দিনের অর্ধেকটা সময়ই তার পড়াশোনা যায়, বাকিটা ভাই আর মামির কাজের সাহায্যে হাত লাগায়। এটুকু বয়স থেকে সংসারের কাজগুলো বুঝে নিতে শুরু করছে। তার একটু কাজের ভুল করার চেষ্টা করে না। কাজে মনোযোগ দেখে রেনু অবাক হয়। মেয়েটা কথা না বলে কি হবে? কাজে এবং পড়াশোনা করার ইচ্ছে দেখা যায়। তার ইচ্ছেকে প্রাধান্য দিচ্ছে স্বাধীন। রেনু দেখতে দেখতে নতুন বছর চলে এসেছে। পুতুল স্কুলে ভর্তি হলো। তার পড়াশোনা করতে খুব ভালো লাগে, বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। স্বাধীন ছেলের 6 মাস শেষ হলো। সে সারা উঠোনে হাঁপুর পারে, কিন্তু হাঁটতে পারে না। 4 হাত পা দিয়ে সারা বাড়িতে খেলা তার নিত্য রুটিন। এইদিকে মিলন বসতে চেষ্টা করে কিন্তু পারে না। দুই ভাই কি যে দুষ্টুমি করে! একসাথে শুয়ে রাখলে একজন আরেকজনকে হাত পা গাল চুল টেনে ধরে। একজন হাসে ব্যথা দিয়ে, অপরজন ব্যথা পেয়ে কেঁদে বাড়ি মাথায় তুলে। মিলনটা খুব বাজি হয়েছে। সুযোগ পেলে নিজের বিছানায় হিসু করে দেয়। ঠান্ডা বিছানা শুয়ে থাকবে না। সে সাজুর বিছানায় গড়িয়ে এসে শুয়ে এক পা সাজুর ওপর তুলে দেয়। রেনু দুই ছেলের কাণ্ডে হাসতে থাকে। স্বাধীন দুই ছেলের কাহিনী দেখে চোখ জুড়িয়ে নেয়। ফেব্রুয়ারিতে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা শুরু হবে। অর্পণ পুরো দমে পড়ছে। রোহিতপুর থেকে তাকে তুলে এনেছে। অসীম তালুকদার শুধু এনেই থামেনি, 3 ভাইকে মেরে কাঠের ব্যাট ভেঙে ফেলেছে। সাফিন বড় ভাইকে থামাতে গিয়ে নিজেও একটা আঘাত পিঠে খেয়েছে। 3 ছেলে রেজাল্ট খারাপ করেছে, আবার গ্রামে সব অকাজের জন্যই শিক্ষা দিল, ভবিষ্যতে যাতে এগুলো না করে। রাবেয়া ছেলের মার দেখেই বেহুশ। জ্ঞান ফিরতেই কান্নাকাটি এবং স্বামীকে গালাগালি করেছে। অসীম তালুকদার বউকে ধমক দিলেন, কিন্তু লাভ হয়নি। ছেলেকে কেন মারবে, সেটার জন্য বাবার বাড়িতে বিচার পাঠিয়ে দিয়েছেন। তারপর থেকেই মায়ের বাপের বাড়ি যাও বন্ধ করে দিয়েছেন অসীম তালুকদার। অর্পণ জিদ ধরেছে, সে ভালো রেজাল্ট করে দেখাবে। অসীম তালুকদার ওপর জিদ করেই এত মনোযোগ তার পড়াশোনা প্রতি। হারুনকে বলে ফর্ম ফিল আপ করেছেন অসীম তালুকদার। পড়া শেষ করে খাবার টেবিলে বসে অর্পণ। তার মা খুশি মনে ছেলেকে খেতে দেন। অর্পণ চুপচাপ খেয়ে নেয়। অসীম তালুকদার ছেলের গতিবিধি লক্ষ্য করছেন। ছেলে কখন কোথায় যায়, সব খবর টাইম টু টাইম চলে আসছে। ছেলের অগোচরে ছেলের পেছনে যে 24 ঘন্টা গোয়েন্দা লাগিয়েছেন। নতুন স্কুলে সামনেই মামা নামিয়ে দিয়ে স্যারকে বলে চলে গেছে। যাওয়ার আগে বলে গেল, সে ছুটির সময় নিতে আসবে। পুতুলের থেকে সবাই বড় এবং একটু উগ্র টাইপের। পুতুল ক্লাসরুমে আসতেই তার সাথে কেউ মিশতে এবং একসাথে বসতে চায় না। তাকে দেখে ক্লাসের বাচ্চারা অনীহা প্রকাশ করছে। পুতুল মন খারাপ করে পিছনে বসে পড়ে। ইয়াসমিন ম্যাম ক্লাস করতে এসে দেখে একটি মেয়ে একা একটি বেঞ্চে পিছনে সিটে বসে আছে। কি ব্যাপার, তুমি পিছনে কেন? সবার সাথে বসো। পুতুল চুপ। মিস, আমরা ওর সাথে বসতে চাই না। মেয়েটা পচা।
ইয়াসমিন ম্যাম পুতুলের পোশাক দিকে একবার চোখ বুলিয়ে অন্য বাচ্চাদের পোশাক দিকে তাকিয়ে বলল, এটা কেমন আচরণ তোমাদের? আমি তোমাদের কাছ থেকে এটা আশা করিনি। একজনের পোশাক দেখেই তাকে বিবেচনা করে নিলে। সে খারাপ। সে হতে পারে গরিব। কিন্তু তার পোশাক বেশ পরিপাটি মার্জিত। সে কোনো ধনীর দুলালি নয়। তোমরা তোমাদের বাবার কাছে একজন প্রিন্সেস। কিন্তু এই পুতুলের বাবা নেই। তার মা নেই। সে মামার কাছে থাকে। মামা যা খায় তাকেও তাই খাওয়া। সে মামার কাছে বড় হচ্ছে। সে ভালো আছে। পুতুলের সাথে মিশতে চাও না। ঠিক আছে। কিন্তু যদি দেখি কেউ খারাপ আচরণ তার সাথে করেছ, পানিশমেন্ট দিব। যে আগে আসবে সেই আগেই বসবে। আগে এসে পিছনে বসলে এবং তা আমার কানে গেলে খবর আছে। মনে থাকে যেন। ইয়াসমিন ম্যাম সবাইকে পড়াশোনা বুঝিয়ে দিয়ে পুতুল সামনে দাঁড়ায়। মিসকে দেখে মাথা নিচু করে। পুতুলের হাতের লেখা দেখে। এবং বাকি লেখাগুলো কিভাবে লিখতে হবে বুঝিয়ে দিলেন। পুতুল চুপচাপ বুঝে। সেইভাবেই করতে লাগলো। মার্চ মাস চলছে। পুতুলের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হবে। পুতুল পড়াশোনা করতে ভালো লাগছে। স্কুল যেতে প্রথমে খারাপ লাগলেও এখন ভালো লাগে। ইয়াসমিন ম্যামের সাথে তার সম্পর্ক ভালোই জমেছে। সে একটু আকটু বুঝতে পারে। এবং ম্যামের কথা মতো সব করতে পারে। এইদিকে অর্পণ পরীক্ষা শেষ। সে স্কুল এসেছে স্যার সাথে কথা বলতে। স্কুল মেইন গেটের ডান পাশেই সরকারি স্কুল। বাম পাশে কিন্ডারগার্টেন। মেইন গেট রাস্তা ধরে 5 মিনিট সোজা গেলেই হাই স্কুলের মাঠ দেখতে পাওয়া যায়। চারতলা ভবনটি তার শিক্ষা জীবনের 10 বছরের সমাপ্তি টেনে দিয়েছে। এই হাই স্কুলের পিছনে দেয়াল অর্ধেক ভাঙ্গা। সেই দেয়াল টপকে টিফিন পিরিয়ডে পালিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিত। মাঝে মধ্যে স্কুল থেকে দূরে দাঁড়িয়ে বন্ধুদের সাথে 2-1 দিন সিগারেট টেনেছে। যেটা অসীম তালুকদার এখনো জানে না। জানলে খবর আছে। হারুন স্যার সাথে কথা বলে কিছু অঙ্ক বুঝে নিয়ে বাড়ি পথে ফিরে আসতে নিলেই পুতুলকে দেখতে পায়। এই ফাজিল মেয়ে তার এলাকায় কি করছে? দুই বিনুনি করে গোল ফরাকে পড়ে বসে আছে। বাহিরের কদম ফুল গাছের নিচে। সে এগিয়ে কিছু বলার আগেই স্বাধীন এসে পুতুলকে কোলে নিয়ে চলে যায়। অর্পণ রেগে পা দিয়ে মাটিতে আঘাত করে বাসায় চলে যায়। চলবে। গল্প চোখে আমার তৃষ্ণা। লেখনীতে ইয়ানুর আক্তার ইনা। সূচনা পর্ব।